অরার বুকটা মোচড় দিয়ে উঠল। কথাটা যেন একরকম অবজ্ঞা করেই বলা হলো। রাগে আর অপমানে সে মাথা নিচু করে রইল, ঠোঁট কাঁপলেও কিছু বলল না। তালহা দাঁড়িয়ে উঠে বলল, ঠিক আছে, আমি কথা বলছি। ওকে। তালহা বেরিয়ে যেতেই ঘরে একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। আরিশ মুচকি হাসছে, যেন খুব তৃপ্ত। চোখ সরিয়ে সরাসরি অরার দিকে তাকিয়ে। অরা কিছুই বলছে না, তার দৃষ্টি নিবদ্ধ মেঝের দিকে। আরিশের হাসিও তার চোখ এড়িয়েই গেল। নিশুতি রাত, চারিপাশ ঢেকে রেখেছে গভীর নিস্তব্ধতা, যেন পুরো পৃথিবী নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে কোনো অজানা ঘটনার জন্যে। দূরে কোথাও একটা নেড়ি কুকুর ঘেউ ঘেউ করে উঠছে মাঝে মাঝে, আর তার ফাঁকে ফাঁকে ভেসে আসে দু একটা গাড়ির যান্ত্রিক শব্দ। শহরের এই অংশে রাত যেন আরো ঘন, আরো ভারী। আরিশ বারবার নিষেধ করেছিল অরাকে রাতে হসপিটালে না থাকতে। তার যুক্তিও অমূলক ছিল না। সারা রাত বসে থাকা ক্লান্তি, অস্বস্তি সব মিলে অরার জন্য সেটা যে ঠিক সুবিধার হবে না, সেটা সে ভালো করেই জানতো। কিন্তু অরা নাছোড়বান্দা, নিজের একরোখা ভালোবাসার উদ্বিগ্ন মনের জোরে এক প্রকার কাকুতি মিনতি করে স্বামীর পাশে রাত কাটানোর অনুমতি আদায় করে নিয়েছে। শেষমেশ আরিশের কেবিনে আরেকটা বেডের ব্যবস্থা করে দিল কর্তৃপক্ষ। যদিও এমনটা হাসপাতালের নিয়মের বাইরে, তবু আজকাল টাকার কাছে নিয়মের মাথা নোয়াতেই হয়। ক্ষমতাবান রোগীর ইচ্ছেকে অগ্রাহ্য করার সাহস কারই বা আছে? অরার বিছানাটা জানালার পাশে। জানালার ওপারে শহরের আলো ধোঁয়াটে হয়ে ঝাপসা লাগে, আর বাতাসে কেমন একটা ওষুধের গন্ধ। অরা বিছানায় শুয়ে থাকলেও চোখে ঘুম নেই। পাশ ফিরে বারবার তাকায় আরিশের দিকে। আরিশ চোখ বন্ধ করে শুয়ে আছে, নিঃশব্দ, নির্লিপ্ত। হয়তো ঘুমিয়ে আছে সে। অরার মনে পড়ে বিকেলে সেই ঘটনাগুলো। ঠোঁটের ক্ষত, আরিশের কণ্ঠে রুক্ষ ঠান্ডা সিদ্ধান্ত, সবকিছু মিলিয়ে মনটা ভার হয়ে আছে তার। তবুও অরা শান্ত, কারণ সে জানে যতই রুক্ষই হোক, যতটা উদাসীনী দেখাক না কেন, এই মানুষটাই তার নিজের। আর এটাই যেন এই রাতের নিস্তব্ধতাই তার সবচেয়ে বড় সান্ত্বনা। রাতের আধার পেরিয়ে নতুন ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে শহর জুড়ে। জানালার কাজ গলে আসা নরম আলো যেন নিঃশব্দে জানান দিচ্ছে নতুন একটি দিনের শুরু। ঘড়িতে সময় সকাল 10টা ছুঁই ছুঁই। ড্রয়িং রুমে বসে চা পান করছেন সোলাইমান মল্লিক। পরিপাটি পোশাকে থাকলেও তার চোখে মুখে দায়িত্বের ছাপ স্পষ্ট। সামনে রাখা পত্রিকাটায় চোখ বুলিয়ে আবারও চায়ের কাপে চুমুক দিচ্ছেন। রান্নাঘর থেকে বেরিয়ে এসে রোকসানা নয়নার জন্য সকালের নাস্তা সাজালেন। গরম গরম পরোটা, ডিম, কলা আর এক গ্লাস দুধ। নয়না ডাইনিং টেবিলে বসে খেতে শুরু করলো। রোকসানা পাশে এসে বসলেন। কল করে দেখবে একবার, সোলাইমান কণ্ঠে সজাগ ভাব। তারপর না হয় রওনা দিলাম। রোকসানা ঠোঁটে হালকা হাসি টেনে উত্তর দেন, দরকার নেই, গতকাল রাতেই তো অরার সাথে কথা হলো আমার। ও বলেছে সকালে বাসায় ফেরার কথা। এতক্ষণে নিশ্চয়ই চলে এসেছে হসপিটাল থেকে। সোলাইমান মাথা নাড়লেন। চা শেষ করে টেবিলে কাপটা রাখলেন পরিপাটি করে। ঠিক আছে, নয়নার খাওয়া শেষ হলেই তোমরা মা মেয়ে রেডি হয়ে নাও। আমার তো রেডি হওয়ার বালাই নেই, একটা শার্ট পরলেই চলবে। রোকসানা হালকা হেসে সম্মতি জানালেন। ঠিক আছে। রোকসানা নয়নার পাশে বসে নাস্তা শুরু করলেন। সোলাইমান আগে থেকে খাওয়া শেষ করে বসেছিলেন। সকাল থেকে দরজার পাশে বারবার এসে দাঁড়াচ্ছিল তামান্না। শুধু প্রিয় ভাবি বিপদের জন্য নয়, তার সাথে আরিশ ভাইয়ের আহত হওয়ার খবরও তাকে অস্থির করে তুলেছে। এতগুলো বছর ধরে আরিশ ভাই আশ্রয়, আর আজ সেই মানুষটাই হসপিটাল থেকে ফিরছে আহত অবস্থায়। অস্থিরতায় সারাটা সকাল পার করেছে সে। পুরো বাসাটা পরিষ্কার করে রান্না শেষ করে এখন শুধু ওদের ফেরার অপেক্ষা। তাসলিমা খাতুন আজ ঘর থেকেই বের হননি। তামান্না একা একাই সমস্ত কাজ সেরে রেখেছে। সকালটা কেমন গুমোট ছিল তার কাছে। এক ধরনের চাপা আতঙ্ক যেন বুকের মাঝে ঠাঁই নিয়েছিল। আকস্মিকভাবে গেটের বাইরে গাড়ির শব্দ শুনে চমকে উঠল সে। রান্নাঘরে থাকা অবস্থাতে শব্দটা কানে আসে। সব ফেলে রেখে এক প্রকার দৌড়ে চলে এলো ড্রয়িং রুমে। দ্রুত এগিয়ে গিয়ে আগে ভাগে দরজাটা খুলে দিল। তালহার সঙ্গে আরিশকে নিয়ে গেটের ভিতর ঢুকছে ওরা। শান্ত ধীর ভঙ্গিতে হাঁটছেন তারা। আরিশের হাতে ব্যান্ডেজ বাঁধা, যদিও তার মুখে ক্লান্তির কোনো ছাপ নেই। পায়ে কেবল সামান্য কাটাছেঁড়ার দাগ, তেমন গুরুতর কিছু না। কিন্তু তালহা ঠিকই তাকে শক্তভাবে ধরে রেখেছে। ভাইকে একা ছেড়ে দেওয়ার মানুষ সে নয়। তাদের পেছনেই আসছেন একজন নার্স, হাতে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম। তামান্নার চোখ অশ্রুসজল হয়ে উঠল। দরজার একপাশে দাঁড়িয়ে নীরব তাকিয়ে রইল সে। ভালোবাসার মানুষগুলোর সুস্থভাবে ফিরে আসাটা যে তার কাছে এক বিশাল স্বস্তির বিষয়। ভাবি, আপনি ঠিক আছেন তো? তামান্নার গলা কাঁপছিল উদ্বেগে। আমি ঠিক আছি। নরম গলায় জবাব দিল ওরা। মনে হচ্ছিল যেন চোখের পানি আটকে রেখেছে তামান্না। সামনে পেয়ে আর দেরি করলো না। ছুটে এসে অরাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল, যেন বুকের ভেতরে সব ভয়, সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলতে চাইছে আলিঙ্গনে। আরিশ একটু বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলল, আমি অসুস্থ, আমার জন্য চিন্তা করো না তামান্না। তোর ভাবিকে জলজরি বন্ধ কর। তার স্বরের মধ্যে ছিল হালকা হিংসে মেশানো সুর। তালহার মুখে মিটিমিটি হাসি ফুটে উঠল। ভাইয়ের এই জেলাসির মিষ্টি রূপ সে বহুবার দেখেছে, তবে গতকালকের ঘটনার পর আজ যেন আরো স্পষ্ট বোঝা যাচ্ছে আরিশ অরাকে কতটা ভালোবাসে। ভাইয়া, এখন আপনার হাত কেমন? আর পায়ের ব্যথা কি কিছুটা কমেছে?
অরাকে ছেড়ে এবার আরিশের দিকে এগিয়ে গেল তামান্না। সব ঠিক আছে, অল্প একটু জ্বালাপড়া হয় মাঝে মাঝে, তবে এখন একটা চা হলে বেশ ঝরঝরা লাগতো। ঠিক আছে ভাইয়া, যাচ্ছি আমি। তামান্না রান্নাঘরের দিকে হেঁটে গেল। তালহা এবং নার্স রেবেকা ইসলাম মিলে আরিশকে ধরে দোতলার দিকে উঠানোর জন্য এগুলো, কিন্তু হঠাৎই ওরা এগিয়ে এসে তালহার পথ রোধ করে বলল, ভাই আপনাকে কষ্ট করতে হবে না। আর নার্স আপু আপনাকেও ওনাকে ধরতে হবে না। আমি নিজেই নিয়ে যাচ্ছি আরিশকে। তার চোখে ছিল দৃঢ়তা, কণ্ঠে ছিল যত্ন আর দখলদারির এক অদ্ভুত গম্ভীরতা। তালহা আর নার্স একে অপরের দিকে তাকিয়ে হালকা হেসে সরে গেল পাশে। কিন্তু আপনি কি সত্যি ওনাকে নিয়ে যেতে পারবেন? তালহার কণ্ঠে ছিল খুনসুটি সুর, চোখে মুখে দুষ্টুমির হাসি। ওটা একরকম ইচ্ছে করে বলল সে, ওরাকে হালকা করে চালানোর জন্যে। আরিশ তখন ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ পারবে, নিশ্চয়ই পারবে। তুই যা, নিজের কাজ কর, আমাকে আমার বউ নিজেই নিয়ে যাবে রুমে। ওকে জাহাপানা, এলাম আমি, বিদায়। তালহা হাসতে হাসতে রান্নাঘরের দিকে পা বাড়ালো। আরিশ বিষয়টা খেয়াল করলো। এদিকে রেবেকা ইসলাম তখনও দাঁড়িয়ে। ওরা এবার তার দিকে তাকিয়ে বলল, দোতলার 3 নাম্বার রুমটা আমাদের। আপনি আগে যান, আমি ওনাকে নিয়ে আসছি। রেবেকা বিনয়ের হাসি হেসে মাথা নেড়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। আর তখনই আরিশ হঠাৎ জিজ্ঞাসা করলো, তালহা, রান্নাঘরে গেলে কোনো? প্রশ্নটা শুনে অরার মুখটা পড়ে গেল মুহূর্তেই। ভেতরে ভেতরে চমকে উঠল সে, বুকের ভিতর ধুকপুক করে উঠল এক অজানা শঙ্কায়। যদি আরিশ কিছু টের পায়, যদি তামান্না আর তালহার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে, এই সময় এই অবস্থায় এসব হলে তো পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। একটু সামলে নিয়ে চোখ নামিয়ে ওরা বলল, এমনি হয়তো কোনো দরকার ছিল ওর, রান্নাঘরে কিছু লাগতে পারে। আরিশ গভীরভাবে তাকালো অরার চোখের দিকে। এক মুহূর্তে যেন থেমে রইল সময়। অরার ভেতরের উদ্বেগটা বুঝে ফেললো কি, নাকি স্রেফ ক্লান্ত হয়ে আর প্রশ্ন করলো না, বোঝা গেল না ঠিক। চলুন ঘরে যাই। কণ্ঠে তাড়াহুড়ার ছাপ স্পষ্ট। ওরা যেন যত তাড়াতাড়ি সম্ভব এই প্রসঙ্গটা থেকে সরে যেতে চায়। আরিশ এক ধরনের প্রশ্রয় মিশ্রিত সন্দেহের হাসি হাসলো, তারপর গম্ভীর ভঙ্গিতে বলল, মনে হচ্ছে তুমি কিছু একটা লুকাচ্ছ আমার কাছ থেকে। তুমি জানো হামিংবার্ড তোমার ব্যাপারে আমি মারাত্মক আবার পজিটিভ, আর আমার রাগ যখন ওঠে তখন কিন্তু কন্ট্রোল থাকে না আমি। আমার এমন কিছু নেই যা আপনার কাছ থেকে লুকানোর প্রয়োজন আছে। শিওর? আরিশের চোখে এক ধরনের গভীর খোঁচা মেশানো দৃষ্টি। 100% শিওর, রাগী ভূত। মাথা দুলিয়ে বলল ওরা। হাউ কিউট রাগী ভূত। আরিশ খিলখিল করে হেসে ফেলল। চলো ঘরে, গতকাল রাতের আদরটা মিস হয়ে গেছে, এবার সেটা ফুলফিল করতে হবে না? ওরা এক ধাক্কায় থেমে গেল। মুখ গম্ভীর করে চোখ কুচকে কিছুটা রেগে বলল, রুমের মধ্যে তো রেবেকা সেবেকা বসে আছে। ঠোঁট কামড়ে হাসলো আরিশ। এমন রাগ আর হিংসার মিশ্রণে ফুঁসতে থাকা ওরাকে এসে দারুণ উপভোগ করছে। এখনো সিঁড়ি বেয়ে দোতলায় বারান্দায় উঠছে তারা। ও তাই নাকি? সমস্যা নেই, সুস্থ হয়ে উঠে আগে 2-3 দিন যাক না, তারপর না হয়। আরিশ ইচ্ছে করে বাক্যটা অসম্পূর্ণ রাখলো, যেন আগুনে একটু ঘি ঢালে। অরার চোখ মুখ দেখে বোঝা যায় মেয়েটা চূড়ান্ত বিরক্ত, তবুও সে শান্ত গলায় বলল, হ্যাঁ সেটাই, এখন ভেতরে চলুন, রুমের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ চলো। আরিশের চোখে মুখে দুষ্টুমি ভর করেছে আজ, কিন্তু অরা সেটা বুঝতে পারছে না বলেই ভেতরে ভেতরে রাগে জ্বলছে। অরা আর আরিশ রুমে ঢুকতেই রেবেকা সেখানে ছিল, চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো। আরিশ তার খাটে বসে একটু হালকা করে চোখ বন্ধ করলো। যন্ত্রণা ও ক্লান্তির মাঝেও স্বস্তি খুঁজছে। হসপিটাল থেকে ফেরার পর শরীর এখন একটু বিশ্রামের দাবি করছে। অরা আরিশের পাশে বসেছে। রেবেকাকে একদম সহ্য হচ্ছে না তার। রেবেকার বয়স কম, 25 হবে হয়তো, দেখতে সুন্দরী। রেবেকা ব্যান্ডেজ বদলানোর জন্য প্রস্তুত হয়ে পাশে একটা চেয়ার টেনে বসলো। তার সতর্ক নজর আরিশের হাতে আর পায়ের ক্ষতের উপর রাখা, যেন কোথাও কোনো সমস্যা না হয়। আপনি একটু রেস্ট নিন, তারপর আমি ক্ষতস্থান দেখে ব্যান্ডেজ করে দেব। আরিশ মাথা নেড়ে বলল। ওকে রুবেকা ম্যাম। মেজাজ বিগড়ে গেল অরার। ঢং করে আবার ম্যাম বলতে হবে কেন? যত সব আদিক্ষেতা। আচমকা পেছন থেকে কেউ এসে জড়িয়ে ধরে তামান্না চমকে উঠল। হাতের কাপটা পড়ে যাওয়ার উপক্রম হলো, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল, কারণ বুঝতে বাকি রইল না এই বাড়িতে তাকে এইভাবে জড়িয়ে ধরার সাহস রাখে কেবল একজনই, মিস্টার তালহা। এইভাবে কেউ জড়িয়ে ধরে? যদি আপনার মা দেখে ফেলেন? তালহার কণ্ঠে নিষ্পৃহ ভঙ্গি। তখন যা হওয়ার হবে। আমি তো তোমার, আর তুমি আমার। না, ছাড়ুন, এখন কাজ করছি আমি। আচ্ছা ছাড়লাম। শোনো, রাতে ছাদে যাব, কল করব, সঙ্গে সঙ্গে চলে এসো। দয়া করে ঘুম ঘুম অভিনয় করে পালিয়ে যেও না। রাতে? কখন? গভীর রাতে, সবাই যখন ঘুমে ডুবে থাকবে। কেন?
ভালোবাসতে। তামান্না তাকালো একটু থেমে, চোখে মুখে অনিচ্ছা কিন্তু গালে লুকানো একরাশ লালিমা। আচ্ছা, এখন আপনি যান। আমি জানিয়ে যাচ্ছি সবার জন্য। আপনার রুমেও দিয়ে আসবো। তাহলে তো ভালোই। আপাতত টাটা, মিস তামান্না ভাটিয়া। তালহা চোখ টিপে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। তামান্নার ঠোঁটের কোণে হালকা হাসি, যার ব্যাখ্যা সে নিজেও দিতে পারে না। মনোযোগ সহকারে রেবেকার দিকে তাকিয়ে আছে ওরা। ব্যান্ডেজ চেঞ্জ করে দিচ্ছে সে। আরিশ চোখ বন্ধ করে শুয়ে আছে অর্ধ উন্মুক্ত শরীরে। আরিশকে এভাবে দেখে ওরার অসহ্য লাগছে বেশ, কারণ রেবেকাও আরিশকে দেখছে। বিষয়টা ওরার একদমই ভালো ঠেকছে না। ভাবি, দেখেন কারা এসেছে। আচমকা তামান্নার চিৎকারে চমকে উঠল ওরা। পাশেই শুয়ে থাকা আরিশ ধীরে চোখ মেলে তাকালো। রেবেকা তখন চুপচাপ নিজের কাজে ব্যস্ত। আরিশের দিকে তাকিয়ে ওরা নিচু গলায় বলল। আমি গিয়ে দেখি। আরিশ ভ্রু কুচকে উত্তর দিল। না, আগে জেনে নাও কে এসেছে, তারপর যেও। ওরা মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে তামান্নাকে ডাকলো। তামান্না আপু কে এসেছে গো? তামান্না একটু হাসি চেপে বলল। নয়না এসেছে, সঙ্গে আপনার মা বাবাও। খুশিতে মুখখানি আলোকিত হয়ে উঠল ওরা। সে দৌড়ে আবার বেডরুমে ফিরে এলো। আমার বাবা মা আর বোন নয়না এসেছেন, আমি নিচে যাচ্ছি। উৎসাহ ভরে বলে উঠল ওরা। আরিশ তাকিয়ে রইল ওর দিকে, ঠোঁটের কোণে মৃদু হাসি। যাও, কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় সাবধানে যেও। ভালোবাসার গাম্ভীর্যে বলা কথাটা শুনে ওরা একটু থমকালো, তারপর হালকা হাসলো। আচ্ছা, সাবধানে যাবো। স্বামীর অনুমতি নিয়ে দোতলা থেকে সোজা ড্রয়িং রুমে এসে থামলো ওরা। দ্রুত দৌড়ে আশায় হাঁপিয়ে গেছে মেয়েটা। রোকসানা মল্লিক মেয়েকে দেখে যেন চোখের জল ধরে রাখতে পারলেন না। মুখ ভর্তি হাসি, গলার কাঁপুনি, সব মিলিয়ে একজন মায়ের পরিপূর্ণ অনুভূতি। সোলাইমান মল্লিকও থমকে গেলেন। ওরা যেন কেবল তাদের মেয়ে নয়, এক রাজকন্যা হয়ে এসেছে তাদের সামনে। সাজসজ্জা, আচরণ, চোখে মুখে অন্যরকম দীপ্তি, সব মিলিয়ে যেন নতুন করে চিনতে হলো মেয়েটাকে। কেমন আছিস মা? রোকসানা মল্লিক স্নেহ ভরে মেয়েকে জড়িয়ে ধরলেন। আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো? ওরার গলায় আন্তরিক উচ্ছ্বাস। আলহামদুলিল্লাহ। আরিস কোথায়? এখন কেমন ও? সোলাইমান মল্লিক উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন। রুমে আছে, নার্স কিছুক্ষণ আগে ড্রেসিং করে দিয়ে গেল। নয়না ইতিমধ্যে তামান্নার সঙ্গে গল্পে মেতে উঠেছে। মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করতে তামান্না ও নয়না একসাথে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সোলাইমান ও রোকসানা আবার মেয়ের দিকে ফিরলেন। তাহলে আমাদের নিয়ে চল রুমে ওরা। হ্যাঁ চলো। বলে বাবা মার হাত ধরে এগিয়ে চলল ওরা। আরিশের সঙ্গে দেখা সাক্ষাৎ শেষ হলেও সেদিন আর বাড়ি ফেরা হয়নি মল্লিক পরিবারের। ওরা জোড়াজোড়িতে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিয়ে তবে বিকেলের দিকে রওনা দেন সবাই। ওরার মনে আজ এক অনুচ্চারিত আনন্দ। বহুদিন পর সবকিছু এতটা স্বাভাবিক, এতটা শান্ত লাগছে যেন। এমনটাই তো সে চেয়েছিল, একটা গোছানো সংসার, ভালোবাসার মানুষ, কাছের মানুষদের ছোঁয়া। আজ তার ভেতরটা পরিপূর্ণ। পড়ন্ত বিকেল। বাগানের এক কোণে রাখা লোহার চেয়ারে বসে আছেন রহমান চৌধুরী। চোখে ক্লান্তি, তবু মুখে অদ্ভুত এক তৃপ্তির ছাপ। কদিন ধরেই একটার পর একটা ঝামেলায় জর্জরিত ছিলেন তিনি। আজ যেন একটু নিঃশ্বাস ফেলার সুযোগ মিলেছে। ঠিক কিছুক্ষণ আগেই থানা থেকে গোপন এক সূত্র তাকে খবর দিয়েছে কালু মারা গেছে। এই খবর যেন প্রাণ ফিরে পেয়েছেন রহমান চৌধুরী। তিনি ভালো করেই জানেন এসবের পেছনে তার ছোট ভাই ফারুক চৌধুরীর হাত ছাড়া আর কারো থাকার প্রশ্নই ওঠে না। আকাশের বাবা আরিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলেও সুনির্দিষ্ট প্রমাণের অভাবে কিছু করতে পারেনি। তার উপর কালু নিজেই সব দোষ স্বীকার করে আইনের কাছে সবকিছু পরিষ্কার ছিল। তবে কালুর আকস্মিক মৃত্যুতে গোটা চিত্রই ঘোলাটে হয়ে গেছে। জেলের ভিতরে বিষক্রিয়ায় কেউ মারা যায়, এটা কি স্বাভাবিক, নাকি কেউ খুব সাবধানে ধামাচাপা দিয়ে গেল এক সম্ভাব্য বিপদকে? রাতের আধার ঘনিয়ে এসেছে। সময়টা এখন রাত 10টা ছুঁই ছুঁই। রেবেকা বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছে। তালহা তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, এই নিয়ে তামান্না চোখ মুখ দেখার মতো অবস্থা। কিন্তু ভাইয়ের আদেশ তো মানতেই হবে। তাছাড়া রাত্রিবেলা একজন মেয়েকে একা ছেড়ে দেওয়া দায়িত্বহীনতার মধ্যে পড়ে। সব মিলিয়ে তালহা এক প্রকার বাধ্য হয়ে রেবেকাকে দিয়ে আসতে রাজি হয়েছে। ওরা চেয়ারে বসে পা দোলাচ্ছে। রেবেকা শেষবারের মতো আরিশকে একবার চেক করে নিচ্ছে। ম্যাম, সব কিছু ঠিক আছে। আমি এখন আসছি। আগামীকাল সকালে যথাসময় চলে আসব। কোনো সময়ই ফেরত আসার দরকার নেই বাপু। আমার স্বামী আমি দেখে শুনে রাখবো। তুমি বিদায় হও জলদি। ওরা কথাগুলো বলতে চেয়েও বলতে পারলো না। মুখে কিছু না বলে কেবল মাথা নাড়ল। আরিশ এক হাতে ফোন নিয়ে ব্যস্ত, ফোনে নানান কিছু দেখছে। রেবেকা দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। আরিশ তখন ফোন পাশে রেখে ওরার দিকে মনোযোগ দিল। ধীরে ধীরে ওরার দিকে নজর দিয়ে বলল, হামিংবার্ড, কাম হিয়ার। ওরা আরিশের দিকে তাকালো, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। খুব রেগে আছে মেয়েটা। আরিশ তার আচরণে অবাক হচ্ছে। ভয় ডর কি উবে গেছে ওরা এবার আটকে উঠল সে। আরিশের ধমকে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালো। ভয়ে ভয়ে গিয়ে বিছানার একপাশে দাঁড়িয়ে বলল, জি। আরিশ এক হাত দিয়ে ওরাকে হ্যাচকা টানে নিজের বুকের উপর ফেললো। ঘাবড়ে গেল ওরা। আপনার হাতে ব্যথা লাগবে। তোমাকে বুকে না ধরলে পুরো শরীরটা ব্যথায় অচল হয়ে যাবে। তুমি আমার মহা ঔষধ হামিংবার্ড, আমার হামিংবার্ড।
আরিশের বুকে মুখ গুজে রইল সে। এসব ভালোবাসার কথায় মন গলবে না আজ। কি দরকার ছিল রেবেকা সেবেকার? সে কি যথেষ্ট নয়? গাল ফুলিয়ে ফেলল অরা। আমি যদি মহৌষধ হই তবে নার্সের কি দরকার ছিল? শব্দ করে হেসে উঠল আরিশ। অরাও সোজা হয়ে বসলো। কিছু বলতে যাবে তার আগে আরিশ তাকে আবারও টেনে বুকে শুইয়ে দিল। তারপর থেমে থেমে কপালে ঠোঁটে থুতনিতে চুমু খেলো। আবেশে চোখ বন্ধ রইল অরার। আপাতত সবকিছু ভুলে গেছে সে। অরার গালে নরম বেবি হেয়ারগুলো কানের পাশে সরিয়ে দিয়ে আরিশ বলল, মাঝে মাঝে বউকে অন্যরকম ভাবে চালাতে হয়। চোখ বড় বড় করে ফেলল অরা। অবিশ্বাসের সুরে বলল, আপনি ইচ্ছে করে করেছেন এসব? অবশ্যই। হাসি মুখে উত্তর দিল আরিশ। অরা কিছুটা অবাকই হলো তাতে। কি? জি। আপনি খুব খারাপ। নতুন কিছু? আপনি একটা সান্ডা। হোয়াট? এটা কি? অরা ফিক করে হেসে উঠল এবার। আরিশ ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। এই নতুন শব্দটা শুনে সত্যি অবাক হয়েছে সে। সোশ্যাল মিডিয়ায় তেমন অ্যাক্টিভ নয় বলে তেজরিন খান আরিশ এ বিষয়ে অবগত নয়। এটাও আপনার মতোই দেখতে। ধ্যাত, কি সব বলে? আরিশের মৃদু ধমকে চুপসে গেল ওরা। পুরনো আরিশের কথা মনে পড়লে ভীষণ ভয় পায় সে। ব্যাপারটা আরিশ খেয়াল করেছে। মেয়েটাকে হাসতে দেখলেই ভালো লাগে, কেন যে ধমক দিতে গেল। কাছে এসো হামিংবার্ড। ওরা বাধ্য মেয়ের মতো তাই করলো। আরিশ তাকে পাশে শুয়ে জড়িয়ে নিল বুকে। এমনিতেই নজরা করতে পারছি না বলে মন মেজাজের কি বালাই নাই? এত সময় আমি তোমাকে আদর না করে আসছি, ভাবতে পারো তুমি? ওরা দুই দিকে মাথা নাড়ল। আরিশ ঠিক বুঝলো না তার উত্তর। এটা কি বোঝালি? দুই দিকে মাথা নাড়লে কেন? জি, বুঝতে পারছি। বুঝলে ভালো। কি সব ওষুধ খাইয়ে দিয়ে শুধু শুধু ঘুম পাড়াচ্ছ। তাহলে ঘুমান। কিস করো। ওরার অস্থির লাগছে। আরিশের বুকে চুমু খেলো সে। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আরিশ। ফ্রেঞ্চ কিস ট্রাই করিয়াস? ভরকালো ওরা। তার সাথে লজ্জাও পেল। আমতা আমতা করে বলল, আগে সুস্থ হন তারপর। কিস করতে সুস্থ অসুস্থ কোনো ম্যাটার না। কিন্তু আপনি তো শুধু কিস করে চুপ থাকতে পারবেন না। মিনমিন করে বলল ওরা। আরিশ খিলখিলিয়ে হেসে উঠল। যাক, এতদিন পর কেউ তো আমাকে বুঝলো। তুমি চিন্তা করো না পাখি, দুদিন পর সব আদর একসাথে করবো। ওরা কিছু বলল না। এসব কথা বলতে অস্বস্তি লাগে তার। আরিশকে কিভাবে বলবে ভালোবাসার কথা? কিভাবে বলবে? সে নিজেও এখন আরিশকে চায়। সিনেমার মতো করে বলবে? হ্যাঁ, এটা করা যায়। এর মধ্যে আরিশকে একটা গান শুনেছে ওরা। কি জানি, মেহেবুবা, মেরি মেহেবুবা, এমন ধরনের কিছু একটা গান। নিশ্চয়ই আরিশের পছন্দর, সেজন্য শুনে। ওই গানের নায়িকার প্রপোজ করার ধরনটা বেশ ইউনিক। এসব ভেবে ওরা ঠোঁটের কোণে হাসি ফুটলো। আরিশ ভাবলো আদরের কথায় হেসেছে তার বউ। এত খুশি? তাহলে চলো এখনই শুরু করি। এই না না না, মানে আমি অন্য কারণে হাসছিলাম। আচমকাই রেগে গেল আরিশ। ওরা চুলের মুঠি শক্ত করে চেপে ধরে বলল, আমার বুকে শুয়ে অন্য কোনো বিষয় কেন ভাবলে তুমি? এই মুহূর্তটা শুধু আদরের, মাঝখানে কিচ্ছু আসবে না পাখি। ভুল হয়েছে আমার, কিন্তু যা ভাবছিলাম সেটাও আপনাকে নিয়েই। হাতের মুঠো আলগা করলো আরিশ। জিজ্ঞাসা করলো, কি ভাবছিলে? পরে বলবো, প্লিজ জোর করবেন না। তাহলে এখন বললে কেন? ওরার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। এই লোকের সাথে ভেবেচিন্তে কথা বলতে হয়, সেটা কেন ভুলে যায় সে। আসুন আরেকটা করি। আর হুট করে আরিশের ঠোঁটে কিস করলো একটা। শান্ত হয়ে গেল লোকটা, কিছু বলল না। ঘুমাও পাখি, আমার খুব ঘুম পাচ্ছে। ওরা কিছু বলল না, চুপচাপ চোখ বন্ধ করে ফেললো। দরজায় ঠক ঠক আওয়াজেও কোনো ভ্রুক্ষেপ নেই তামান্নার। সে যেন আজ পণ করেছে কিছুতেই ঘর থেকে বেরোবে না আজ। তামু, এই তামু, দরজা খোলো। কতবার কল দিলাম, ছাদে যাবে না? ফিসফিস করে জিজ্ঞাসা করলো তালহা। তামান্না এখনো বিছানায় শুয়ে আছে। রাগে শরীর জ্বলছে তার। সে উঠল না, এভাবেই শুয়ে রইল। তালহা বেশ কয়েকবার ডাকাডাকি করলো। ঘুমিয়ে গিয়েছো তামু? হ্যাঁ, আপনিও গিয়ে ঘুমান। তালহা ফিক করে হেসে উঠল। মেয়েটার কণ্ঠে রাগ আর অভিমান স্পষ্ট। লক্ষ্মীটি আমার, প্লিজ এসো, আই মিস ইউ। শোয়া থেকে উঠে বসলো তামান্না। মেয়েদের একটাই সমস্যা, ভালোবাসার পুরুষ একটু মিষ্টি করে বললেই সবকিছু ভুলে যায়। তামান্না মন কম্পমান করে আস্তে আস্তে দরজা খুলে দিল। কি হয়েছে? কিছুটা রেগে জিজ্ঞাসা করলো তামান্না। তালহা তামান্নার হাত দুটো নিজের হাতের মাঝে ধরে বলল, রাগ করেছো কেন সোনা বউ? বউ, এত ঢং করতে হবে না। কিছু হয়নি আমার। বুঝতে পেরেছি, রেবেকাকে বাসায় পৌঁছানোর জন্য, তাই তো? বুঝলে আবার ঢং করেন কেন তালা ভাই? তামান্না ভাই বলে ডাকাতে চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল তালহার। তার জন্য ভাই ডাকতে হবে? কি করব বলো? ভাইয়ার আদেশ, তার উপর একটা মেয়ে নিরাপত্তার বিষয়। জানি তো।
আচমকাই তালহা তামান্নাকে জোরে বুকে জড়িয়ে ধরল। তামান্না হঠাৎ স্তব্ধ হয়ে গেল, চোখ বড় করে চমকে উঠল। তার হৃদস্পন্দন বেড়ে গেল, শ্বাস প্রশ্বাস দ্রুত হতে লাগলো। মুহূর্তে বুকে বাধা রাগ আর অভিমান যেন ভুলে গিয়ে তার শরীর ভরে গেল তালহার উষ্ণতায়। তালহার স্পর্শে তার মনে অন্য জাগরণে পৌঁছালো, যা আগে কখনোই অনুভব হয়নি। ছোট্ট এই আলিঙ্গনে দুজনের মাঝে দূরত্ব মুহূর্তেই মিশে গেল। লক্ষ্মীটি, অভিমান করে থেকো না। তামান্না থরথর করে কাঁপছে, লজ্জায় আর ভালোবাসার মিশ্রণে ঠোঁট দিয়ে কথা বেরোচ্ছে না। আমি ঘুমাবো, ছাড়ুন। তার কাঁপা কাঁপা গলায় কথা শুনে তালহা একটু হাসলো, তারপর আলতো করে তাকে মুক্ত করে দিল। সেও লজ্জায় লাল হয়ে উঠেছে, চোখ সরিয়ে নিচ্ছিল। দুইজনের মধ্যে সেই অদ্ভুত মিষ্টি নীরবতা বাস করছিল, যেখানে কথা কম অনুভূতি বেশি। শুভরাত্রি। শুভরাত্রি। তালহা হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে নিজের ঘরের দিকে ধীরে ধীরে এগোতে লাগলো। অন্যদিকে তামান্না দরজা আটকে দেওয়ার পর দ্রুত ধুরু ধুরু করেও বুকে হাত রেখে বিছানায় শুয়ে পড়ল। তার মন এখনো থমথমে, শরীরটা লজ্জা আর অদ্ভুত উষ্ণতায় ভরপুর। দিন যত এগোচ্ছে সাবিহার প্রতি মেহেরাবের ভালোবাসাও ততই বৃদ্ধি পাচ্ছে। আজকাল প্রায় কথা হচ্ছে দুজনের, কখনো অল্প স্বল্প বা কখনো বেশি। সাবিহাও নতুন দেশে নিজেকে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টায় করছে। বাহিরে টিপটিপ বৃষ্টি নেমেছে, মেঘের ঘন আধার ছড়িয়ে পড়েছে চারিদিকে। মাঝে মধ্যে গর্জন করে মেঘের আতা গম্ভীর গান শোনা যাচ্ছে। শুক্রবার অফিস ছুটির দিন। তালহা আরিশ দুই ভাই আজকের এই স্নিগ্ধ দিনে বাড়িতেই আছে। আরিশের হাতের ব্যথা এখন অনেকটাই সেরে গেছে। বৃষ্টিমুখর এই দিনে খাবারও বিশেষ কিছু হওয়া লাগবে, তাই খিচুড়ির সঙ্গে মশলাদার গরুর মাংস ভুনা রান্না করা হয়েছে। আর এই বাড়ির ছেলেরা তো বিরিয়ানি ছাড়া আর কিছুতেই সন্তুষ্ট হয় না, তাই অন্য খাবারের বলে একটু বদলে অন্যরকম খাবার তৈরি করা হয়েছে। তামান্না আর ওরা মিলে যত্ন করে দুপুরে রান্না বান্না শেষ করলো। ঘরটা যেন এখন ঘ্রাণে ভরে উঠেছে, মশলার টংটঙানি আর রান্নার হাসি আনন্দে। গতকাল থেকে আরিশের আচরণ ওরার কাছে অদ্ভুত লাগছে, যেন সে নিজেকে ওরা থেকে একটু একটু করে দূরে সরিয়ে নিচ্ছে। কথা বলতেও যেন মন করছে না, শুধু জরুরি কিছু বলেই উঠে যাচ্ছে। এই হঠাৎ পরিবর্তন ওরাকে শুধু অবাক করেনি, বরং তার মনকে আরো বেশি ব্যথিত করেছে। এক ধরনের অকথিত কষ্ট, যা বুঝতে পারছে না কেন এমন হলো। আবার হৃদয়ে ঝড়ের মতো বিক্ষুব্ধ। আর পাশে থাকা মানুষটা যেন তার থেকে হিমশীতল দূরত্ব বজায় রাখছে। কাজকর্ম শেষে নিজের রুমে প্রবেশ করলো ওরা। বিছানায় বসে আছে আরিশ, ওরাকে খেয়াল পর্যন্ত করছে না। তপ্ত নিঃশ্বাস ছাড়লো সে, এগিয়ে গেল আরিশের দিকে। আপনার কি হয়েছে আরিশ? আমার কি হবে হামিংবার্ড? জানি না আমি। আরিশ কিছু বলল না। ওরা কিছুক্ষণ তার পাশে চুপচাপ বসে রইল, তবুও আরিশ তাকে একবারও কাছে টানলো না। একটু অবাক করা ব্যাপার। অবশেষে ওরা নির্বিকার ভঙ্গিতে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরিশ দীর্ঘশ্বাস ফেলল। বইয়ের কাছ থেকে দূরে সরে থাকার চেয়ে বরং কষ্ট তার আর কিছু নেই। এই ভাবনা ঘোরাতে ঘোরাতে সে মেহেরাবকে টেক্সট করলো। মনে হচ্ছে আমার নিঃশ্বাস আটকে আছে, এভাবে তাই কি সম্ভব? কিছুক্ষণের মধ্যে মেহেরাবের রিপ্লাই আসলো। বউয়ের ভালোবাসা পেতে হলে বউকে সারপ্রাইজ দিতে গেল, এমন করতেই হবে বস। রাগ তোর কেরামতি, বউ আমার কাছে এসেছে অথচ আমি হাবলা পুরুষের মতো চুপচাপ বসে আছি। আর ইস্কানের পক্ষে এটা কি সম্ভব বল? তাহলে কিছু বললাম না, দাঁত বের করে করা ইমোজি দুইটা। মেহেরাবের টেক্সট দেখে মুচকি হাসলো আরিশ। তারপর সে ফোন ধরলো, কোথাও কল করে খোঁজ নিল সবকিছু ঠিকঠাক চলছে কিনা। অপর প্রান্ত থেকে সান্ত্বনামূলক কথা শুনে কল কেটে দিল সে। নয়না, এই নয়না। মায়ের ডাকে হকচকিয়ে গেল। পড়াবাদ দিয়ে পলাশকে নিয়ে ভাবনায় বিভোর ছিল সে। হ্যাঁ মা, বলো। তুই বলতো কি হয়েছে তোর? ইদানিং এত অন্যমনস্ক থাকিস কেন? সে থতমত খেলো। নয়না থেমে থেমে বলল, কই কি হয়েছে বলো তো? তোর বাবা তোর জন্য কিসব জামা কাপড় নিয়ে এসেছে, ড্রয়িং রুমে গিয়ে দেখে আয়। নতুন ড্রেস? উচ্ছ্বসিত কণ্ঠে বলল সে। আচ্ছা মা, যাচ্ছি। নয়না এক মুহূর্ত তালক্ষেপণ না করে ড্রয়িং রুমের দিকে এগুলো। রোকসানা মল্লিকের খটকা লাগছে। নয়নার আচরণ মোটেও ঠিকঠাক লাগছে না ওনার। আজকে ঘুমাতে হবে না। আচমকায় আরিশের এমন কথায় শোয়া থেকে উঠে বসলো ওরা। আরিশ খাটের পাশে দাঁড়িয়ে আছে, হাতে একটা ব্যাগ। কিন্তু কেন? আমার ইচ্ছে, উঠে এই শাড়িটা পরে নাও বাকি। আরিশ ওরার দিকে ব্যাগটা এগিয়ে দিল। ওরা ব্যাগটা হাতে নিল। ধীরে ধীরে ব্যাগের ভেতর থেকে অপূর্ব চোখ
ধাঁধানো একটা শাড়ি বের করলো। খাঁটি সোনার জরির সুতোয় হাতে বোনা জামদানি শাড়ির জমিনে সূক্ষ্ম মসলিন আর পাড় জুড়ে জ্যামিতিক নকশা, যার মূল্য কয়েক লক্ষ টাকা। প্রতিটি সুতোয় যেন ইতিহাস, সংস্কৃতি আর ভালোবাসার ঘৃণা লেগে আছে। ওরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। এটা এটা তো কোনো সাধারণ শাড়ি না, মনে হচ্ছে অনেক দামি। আরিশ হেসে বলল, না, এটা তোমার শাড়ি। তোমার শাড়ি তো সাধারণ হতে পারে না হামিং বাট। নারায়ণগঞ্জের একজন বুড়ো তাদেরকে দিয়ে হাতে বানিয়েছি 4 মাস ধরে। অরার দু চোখ ঝাপসা হয়ে আসছে। টাকা পয়সার হিসাব করছে না সে, কিন্তু এতগুলো মাস ধরে একটা শাড়ি তৈরি করার মানে কতটা ভালোবাসা লুকিয়েছিল তাতে। আপনি এতগুলো মাস ধরে এটা তৈরি করিয়েছেন? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আরও কিছু তার বাকি আছে। ওরা যেন দেহে প্রাণ ফিরে পেল। এই তো তার চেনা মানুষটা। মুচকি হাসলো সে। আমি রেডি হয়ে আসছি। এখানেই চেঞ্জ করো। কিন্তু আপনি? আরিশ কিছু বলল না, হুট করেই রুমের অন্যদিকে চলে গেল। তপ্ত নিঃশ্বাস ছাড়লো ওরা। রুমে বসে চেঞ্জ করার সিদ্ধান্ত নিল। আরিশ যে অন্যদিকে গিয়ে দাঁড়িয়েছে এটাই অনেক। এখন চেঞ্জ করো হামিং বাট। আচমকা আরিশের আগমনে চমকালো মেয়েটা। চেয়ার নিয়ে এসে আটসাট হয়ে বসেছে সে। আপনি? হ্যাঁ আমি, তোমার একমাত্র স্বামী। শুরু করো। ওরা কি বলবে সেটাও যেন ভুলে গেল। এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। ঝটপট চেঞ্জ করে নিল ওরা। চুলগুলো আছড়ে কানে ডায়মন্ডের দুলো, গলায় নেকলেস পরে নিল। তবে সব গয়নাই সিম্পল। আরিশ মুগ্ধ নয়নে ওরার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে। গলা নিচু করে শুধালো ওরা। আরিশ বসা থেকে উঠে ওরার দিকে এগুলো। ইচ্ছে করছে আদর করি, কিন্তু এখন তোমাকে ধরলে সব সাজগোজটাই নষ্ট হয়ে যাবে। ওরা ফিক করে হাসলো। বেচারা আরিশ দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে আছে সে। আর মাত্র 2 মিনিট বাকি। রাত ঠিক 12টা। ঘরের বাতি নিভে গেল আচমকায়। ওরা কিছু বুঝে ওঠার আগেই চারিপাশ আলোয় ভরে উঠলো। হালকা গোলাপি সোনালি আর মোমবাতির নরম আলো। ব্যাকগ্রাউন্ডে ধীর লয়ে পিয়ানো মিউজিক বাজছে। নরম সাদা পর্দার আড়াল থেকে এগিয়ে এলো আরিশ। হাতে এক কালো ভেলভেটের বক্স, ঠোঁটে মৃদু হাসি। শুভ জন্মদিন মাই প্রিন্সেস। চমকালো ওরা। আজ ওর জন্মদিন। ভুলে গিয়েছিল সে। চোখ ছলছল করে উঠল তার। আজ আমার জন্মদিন, সেটাও আপনি জানেন? আমার বউয়ের কোন তারিখে আমি সবকিছু জানি ডার্লিং। আরিশের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। লোকটা আর ভালো হলো না। পেছন থেকে আরিশ জড়িয়ে ধরলো তাকে। তারপর সামনে এসে ধীরে ধীরে হাতে তুলে ধরলো কালো রঙের ভেলভেটের বক্সটা। ওরা কাপা কণ্ঠে বলল, এটার দরকার ছিল না। আরিশ হাসলো। তোমার জন্মদিনে শুধু একটা জিনিস দিতে চেয়েছি, তোমার মতো রাজুকে কিছু। বক্স খুলতে আলোর ঝলক যেন তারার চেয়ে বেশি উজ্জ্বল কিছু। হোয়াইট গোল্ডে গড়া হীরা, অনিক্স আর সবুজ এমারেল্ড চোখে পড়া রাজসিক চিতা। নেকলেস নয়, যেন ওরার গলার জন্য তৈরি এক রাজমুকুট। তোমাকে এই জগতে একমাত্র আমার বলে জানাতে, এর চেয়ে দামি কিছু পাইনি আমি। আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে হামিং বাট। আরিশ বলল মৃদু কণ্ঠে। ওরা এখনো গয়নাটার দিকে তাকিয়ে আছে, চোখ ফেরাতে পারছে না। এই জন্যই গতকাল থেকে ওইরকম অদ্ভুত আচরণ করছিলেন। অদ্ভুত? রাগ করছিলেন না, জোর করছিলেন আর থেমে গেল ওরা। লজ্জা লাগছে তার। আরিশ মিটিমিটি হাসছে। আচমকায় ওরার হাত দুটো পেছনে চেপে ধরে ঘাড়ে মুখ গুজে দিল সে। চোখ বন্ধ করে ফেললো ওরা। আই লাভ ইউ ওরা। ডু ইউ লাভ মি? ওরার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। ঠোঁট কাঁপছে কিছু বলতে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। চোখে মুখে দ্বিধা, সংকোচ আর গভীর আবেগের মিশ্র ছায়া। আরিশ অপেক্ষায়। তার ধৈর্যের সীমা যেন শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। ওরার এই দীর্ঘ নীরবতা অসহ্য ঠেকছে তার কাছে। ওরা নিজেকে সামলে নিচ্ছে। ভেতরে ভেতরে সাহস সঞ্চয় করছে। সেও আজ বলতে চায় ভালোবাসার সেই জমে থাকা কথা। ঠোঁট খোলার চেষ্টা করতেই হঠাৎ ঘাড়ে তীব্র এক ব্যথা অনুভব করলো সে। চমকে উঠল ওরা। মুহূর্তে বুঝে গেল অধৈর্য আরিশ তার ঘাড়ে কামড় দিয়েছে। ভালোবাসার উন্মাদনা একরোখা আবেগে এমন পাগলামিটুকু করাতে নিজেকে থামাতে পারল না আরিশ। লাগছে আমার। আরিশ মুচকি হাসলো। ওরার কথা অগ্রাহ্য করে পরপর অনেকগুলো কামড় বসালো ঘাড়ে। অপেক্ষা করলে কেন হামিং বাট? আমি অপেক্ষা করতে পারি না। আমার উত্তর চাই। আমি আমি থাক, আজকের দিনটা তোমার। তাই আজ কোনো জোর করবো না। কাল থেকে প্রতিদিন প্রতি রাত শুধু আমার। বুঝেছো পাখি? অথচ আমি আর ধৈর্য ধরতে পারছি না। ওরা মাথা নাড়লো কেবল। আরিশ তাকে কোলে তুলে নিয়ে দরজার দিকে এগুলো। ওরা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন? ওয়েট অ্যান্ড সি। ওরা চুপ করে গেল। ঘর থেকে বেরিয়ে বারান্দা দিয়ে এগিয়ে যাচ্ছে আরিশ। তার প্রতিটি পদক্ষেপের সাথে বারান্দায় রং বেরঙের আলো জ্বলে উঠছে। ওরা অবাক হয়ে দেখছে সবকিছু। আরিশ এক পা করে এগিয়ে চলেছে। সাথে রঙিন বাতি জ্বলে উঠছে এবং লাল গোলাপের পাপড়ি ঝরে পড়ছে। সবকিছু স্বপ্নের মতো সুন্দর লাগছে ওর কাছে। এক পা করে তারা যখন সিঁড়ি বেয়ে নিচে নামছিল তখন মনে হচ্ছিল তারা
কোনো স্বপ্নের দৃশ্যের মাঝে হাঁটছে। ড্রয়িং রুমে পৌঁছাতে থমকে দাঁড়ালো ওরা। এক মুহূর্তের জন্যে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার। চারিপাশে সব পরিচিত মুখ, তাদের চোখে ভালোবাসা আর উচ্ছ্বাস। কেউ হাসছে, কেউ চোখ মুছছে। সবাই নতুন জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে, এমনকি ওরার বাবার বাড়ির মানুষজন। পুরো ঘর জুড়ে বাতাসে ভাসছে কনফেটি আর গোলাপের ঘ্রাণ। তাকে কোলে রেখে নিচে নামিয়ে দিল আরিশ। এরপর ধীরে ধীরে তার ডান হাত ধরে সামনে নিয়ে এলো। চারিপাশ থেকে গেয়ে উঠলো সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার ওরা, হ্যাপি বার্থডে টু ইউ। রোকসানা মল্লিক মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। মমতা স্নেহ ভরা একটুখানি চুমু রাখলেন মেয়ের গালে। নয়না আদরে আপ্লুত হয়ে বোনকে আলতো করে জড়িয়ে ধরেছে। চোখে তার আনন্দে দীপ্তি। চারিপাশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এক উষ্ণ ভালোবাসায় ভরা আবহ। সবাই খুব খুশি। হাসির ঝিলিককে ভরে উঠেছে পুরো ঘরটা। ওরা সুখ, সন্দেহ আর সব একাকার হয়ে গেছে এই মুহূর্তে। তার চোখের কোণে জমে থাকা জলের বিন্দুগুলো গড়িয়ে পড়ল গাল বেয়ে। সে কখনো কল্পনাও করেনি যে তার জন্মদিন এমন বিস্ময় আর ভালোবাসায় ভরা হবে। আরিশ চুপচাপ পাশে দাঁড়িয়ে ওরার প্রতিক্রিয়া দেখছে। সে চোখে চোখ রেখে মৃদু হাসলো। ওরা চারিপাশে তাকিয়ে দেখে দেয়ালের উপরে বড় করে লেখা, আমাদের আলো ওরা, শুভ জন্মদিন। রঙিন বেলুন, ঝলমলে লাইটিং, পাপড়ি ছড়াছড়ি, সব মিলিয়ে পুরো বাড়িটা যেন স্বপ্নপুরী হয়ে উঠেছে। ড্রয়িং রুমের এক পাশে রাখা বিশাল কেকটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর হাসি মুখে বলে, এত কিছু আমার জন্য? তোমরা আমায় এত ভালোবাসো? রোকসানা মল্লিক বললেন, তুই আমাদের পৃথিবী রে মা, তোকে ভালো না বাসলে কাকে বাসবো? নয়না হেসে বলে, তোমার জন্য আজকের পুরো দিনটাই শুধু চমক আর চমক আপু। সবকিছুই দুলা ভাইয়ের কাজ। আরিশ সামনে এসে ওরার কানে ফিসফিসিয়ে বলে, চলো কেক কাটো, এরপরে আরো কিছু চমক বাকি আছে। ওরা বিস্ময় চোখে তাকায় ওর দিকে। আরো? আরিশ মুচকি এসে চোখ টিপ দেয়। ওরা বুঝে যায় আজকের রাতটা শুধু তার আর শুধু আরিশের ভালোবাসায় মোড়ানো এক স্বপ্নের রাত হতে চলেছে। কেক কাটার পর বাড়ি ভরে উঠে হাত তালে ক্যামেরার ফ্ল্যাশ আর হাসির রইল। ওরা এক এক করে সবার মুখে কেক তুলে দিচ্ছে। সবার প্রথমে অবশ্য আরিশকেই খাইয়ে দিয়েছে। কেক খাওয়া শেষে আরিশ দূরে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে ব্যস্ত। ওরা খেয়াল করলো কিন্তু কিছু বুঝতে পারছে না। হঠাৎ ঘরের আলো নিভে গেল। চারিদিকে অন্ধকার, সকলে চুপ হয়ে গেছে। ঘর জুড়ে নেমে এসেছে গভীর অন্ধকার। তারপরে চারিদিক থেকে একসাথে নীলচে বেগুনি রূপালি আলো ছড়িয়ে পড়ল। দেয়াল, ছাদ, মেঝে সবকিছু হারিয়ে গেল কোনো এক বিশাল গ্যালাক্সির ভিতর। তারার ঝিলিমিলি ঘুরছে গ্রহ, উঠছে উল্কা, দূরে সরে যাচ্ছে নীহারিকা। ঘর নয়, মনে হয় ওরা দাঁড়িয়ে আছে অন্তত মহাকাশের মাঝে। চোখের সামনে দিয়ে বয়ে যাচ্ছে একটার পর একটা অসাধারণ দৃশ্য। একবার ধূসর চাঁদ, আবার কোনো লাল গ্রহ। এক এক কোণ থেকে ভেসে আসছে নরম স্পেস সিম্ফনি, যেন মহাবিশ্বে নিজেই গান গাইছে। আর এই সব কিছুর মাঝে সামনে দাঁড়িয়ে আছে আরিশ। আলো এসে পড়েছে তার মুখে, হাতে ধরা একটা ছোট রিমোট। আরিশ এসে বলল, তোমার জন্য গোটা মহাবিশ্ব এনে দিলাম হামিংবার্ড। নাও টেল মি, ইউ উইল বি দ্য কুইন অফ মাই ইউনিভার্স। অরার চোখে বিস্ময় ছলছল করে উঠে। সে কিছু বলতে পারে না, শুধু এক ধাপ এগিয়ে এসে আলতো করে জড়িয়ে ধরে আরিশকে। চমকালো আরিশ। ওরা সবার সামনে এভাবে তাকে আলিঙ্গন করলো। ওরা কাপা কাপা গলায় বলে, ইয়েস, আই ওয়ান্ট নাথিং মোর দ্যান টু বি দ্য কুইন অফ ইউর ইউনিভার্স। স্বস্তি নিঃশ্বাস ছাড়লো আরিশ। এতগুলো মাস পর ওরা আজ নিজে থেকে তার জগতের রানী হতে চেয়েছে। অবশেষে একটা সুস্থ স্বাভাবিক জীবন পেতে চলেছে সে। ওকে হামিংবার্ড, এখন ছাড়ো। এসবের জন্য সারা রাত পড়ে আছে। বিশ্বাস করো, আজকে তোমাকে এক সেকেন্ডও ঘুমাতে দেবো না। শেষের কথাগুলো ফিসফিস করেই বলল আরিশ। ওরা লজ্জায় তৎক্ষণাৎ তাকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। তালহা, তামান্নার নয়না এগিয়ে এলো ওরার দিকে। পাশেই দাঁড়িয়ে আছে আরিশ, ঠোঁটে মুচকি হাসি। ওরার চোখে সে স্পষ্ট ভালোবাসার ঝিলিক দেখেছে। এই ভালোবাসা পাওয়া মানে আরিশের জন্য যেন গোটা পৃথিবীটাই জিতে নেওয়া। আপু, ভাইয়াকে বলো না আমাদের ব্ল্যাক হোলটা দেখাক। নয়না উচ্ছ্বসিত গলায় বলল। আরিশ হাতের রিমোটটা তুলে কয়েকটা বোতামে চাপ দিল। মুহূর্তেই দৃশ্যটা বদলে গেল। ঘরের মাঝখানে এক স্বচ্ছ কাচের উপর ভাসছে একটা হলোগ্রাফিক সৌরজগৎ। নক্ষত্রগুলো ধীরে ঘুরছে, মাঝে মাঝে উল্কা ভেঙে পড়ছে প্ল্যানেটে। হঠাৎই একটা ব্ল্যাক হোল তৈরি হয়ে গ্রাস করে নিচ্ছে একটা নীল গ্রহকে। নয়না, তালহা, ওরা, তামান্না সবাই চোখ মেলে তাকিয়ে থাকে বিস্ময়ের অতলে ডুবে যেতে যেতে। সবকিছু একেবারে বাস্তব মনে হচ্ছে। নয়না তো হা করে তাকিয়ে দেখছে সবকিছু। ওয়াও, ইটস অ্যামেজিং। নয়নার চোখে মুখে বিস্ময়ের ছাপ। আরো কিছু দেবো নয়না? আরিশ একটু রহস্যময় হাসি হেসে জিজ্ঞাসা করলো। নয়না সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সাই দিল। আর সবার চোখে মুখেই বিস্ময়ের ঝিলিক। অসীম
আর অজানার প্রতি তাদের কৌতূহল যেন আরো বেড়ে উঠল। আরিশ কিছু না বলে ওরার হাত ধরে তাকে নিয়ে গিয়ে একটা নরম সোফায় বসলো। বাকিরাও ওদের দেখাদেখি পাশে এসে বসে পড়ল, যেন সামনে কি আসছে তা জানার আগ্রহে একসাথে অপেক্ষা করছে সবাই। ঘরটা ঘুটঘুটে অন্ধকার, অথচ কোথাও একটুও ভয় নেই, বরং যেন মাথার উপর ছড়িয়ে আছে কোটি কোটি তারা, রঙিন গ্যাস ক্লাউড, ছায়াপথের ঘূর্ণি। নয়না ওরা দুজনেই নরম সাদা বসে আছে, চোখ উপরের দিকে স্থির। একটা গভীর নীল নেবুলা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ছড়িয়ে পড়ছে পুরো ছাদ জুড়ে। দূরে একটা ব্ল্যাক হোলের জন্ম নিচ্ছে, সব আলোকে গিলে নিচ্ছে। হঠাৎ নরম অথচ অচেনা এক কণ্ঠ ভেসে এলো চারিপাশ থেকে। কণ্ঠটা যেন বাতাসেই মিশে আছে। আজ আপনি কোন গ্যালাক্সিতে ভ্রমণ করতে চান? ওরা চমকে তাকালো আরিশের দিকে। আরিশ এসে বলল, এটা এআই কনসিয়াস ঘরেরই অংশ। এআই আবারও বলল, আপনার হৃদস্পন্দন কিছুটা ধীর। আপনি কি শান্ত কোনো ভ্রমণ পছন্দ করবেন, নাকি আজ একটু ঝড়ের মধ্যে হারিয়ে যেতে চান? ওরা চুপচাপ বসে রইল। নয়না হালকা গলায় বলল, আমরা কিছু নতুন কিছু চাই, খুব পুরনো কোনো গ্যালাক্সি যেটা হয়তো এখন আর অস্তিত্ব নেই। ঘরের আলো বদলে যেতে লাগলো। আগের শান্ত ও নীল এখন রূপ নিচ্ছে আগুনের লাল আর গাঢ় সবুজে। কোথা থেকে যেন বাজ পড়ার শব্দ এলো, যেন হাজার বছর আগে কোনো নক্ষত্রের বিস্ফোরণ। এআই কণ্ঠ আবারও ভেসে এলো, স্বাগতম ZN-Z11-এ। এই গ্যালাক্সি জন্ম নিয়েছিল বিগ ব্যাংয়ের মাত্র 400 মিলিয়ন বছর পরে। এটি আজ আর নেই, কিন্তু আজ রাত আপনারা যেখানে ফিরে যাচ্ছেন। ওরা ধীরে ধীরে আরিশের হাত ধরলো, চোখে জল চলে এসেছে তার। আরিশ ওরার গালে হাত রাখলো শান্তভাবে। এটা এখন শুধু ঘর না ওরা, এটা এখন একটা টাইম মেশিন ভাবতে পারো। নয়না আর তুমি এসব পছন্দ করো, সেই জন্য ভাবলাম তোমার স্পেশাল একটা আর একটু স্পেশাল করা যাক। এসব কিভাবে করলেন? আমাদের দেশে এসব প্রযুক্তি আছে? এমআরসি 360 ডিগ্রি পজিশনে ম্যাপিং সিস্টেমের মাধ্যমে করেছি। আজকে তো এগুলো আমেরিকা থেকে এনেছি। নয়না মুচকি হেসে বলল, আপুরে, ভাইয়া তো পারলে তোর জন্য চাঁদটাও নিয়ে আসতো। ওরা লম্বা নিঃশ্বাস ছাড়লো। সত্যি আজ নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হচ্ছে। আরিশের হাতে হাত রেখে বসে রইল ওরা। এক এক করে মহাবিশ্বের অনেক কিছুই দেখা হলো তাদের। রাত 1টার দিকে সবাই সবার জন্য বরাদ্দকৃত ঘরে ঘুমাতে গেল। আগামীকাল সন্ধ্যায় ওরার জন্মদিন উপলক্ষে খানবাড়িতে পার্টি আছে, তাই মল্লিক পরিবারের সবাইকে এই 2 দিন এই বাড়িতেই থাকতে হবে। নিজেদের ঘরে ফিরল আরিশ আর ওরা। ঘরটা হালকা আবছা আলোয় ভরে আছে, জানালার পর্দা নরম হাওয়ায় একটু একটু দুলছে। বাইরে হয়তো চাঁদ উঠেছে, কিন্তু আরিশের চোখে এখন একটাই আলো, ওরা। ওরা ড্রেসিং টেবিলের সামনে বসে গয়নাগুলো একে একে খুলে রাখছিল। সব গুছিয়ে নিয়ে এবার চুলে ব্রাশ চালাচ্ছে ধীরে ধীরে। হঠাৎ আয়নায় চোখ পড়ে গেল, পেছনে দাঁড়িয়ে আছে আরিশ। একটু চমকে উঠলে ভেতরের আবেগ চাপা দিয়ে নিচু গলায় বলল, এবার দাঁড়িয়ে কি দেখছেন? ওরার প্রশ্নে আরিশ মুচকি হাসলো। তার পরনে শুধু একটা শর্টস। আমরা পৃথিবীর সব থেকে সুন্দর দৃশ্য দেখেছি। চোখ না সরিয়েই বলল সে। ধক করে কেঁপে উঠল অরার বুক। আরিশ যখন এভাবে বলে তখন সত্যিই যেন ডুবে যেতে ইচ্ছা করে মেয়েটার। অরা চুপচাপ মাথা নিচু করে বসে আছে, পরনে কালো রঙের একটা নরম কোমল নাইটি, যেটা আরিশই তাকে উপহার দিয়েছে। আরিশ ধীর পায়ে এসে দাঁড়ালো ওর পেছনে। অরার বুক ধুকপুক করতে লাগলো, মনে হলো এখনই ছুঁয়ে দেবে সে। ঠিক হলো তাই। আরিশ তার কাঁধে থুতনি রাখলো, তারপর হাতে আলতো করে অরার থুতনি তুলে আয়নার দিকে তাকাতে ইশারা করলো। অরা তাকালো, আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে তাদের দুজনকে একসাথে এক ফ্রেমে। মুচকি হাসলো অরা। আয়নাটাও যেন সেই মুহূর্তে ভালোবাসায় ভরে উঠল। কেমন লেগেছে আমাদের? আরিশের কণ্ঠে মিশে আছে গভীর আবেগ। সুন্দর। অরা আস্তে বলল, চোখ নামিয়ে। কত সুন্দর। আরিশ একটু ঝুঁকে প্রশ্নটা করতেই থমকে গেল অরা। ঘাবড়ে গেল সে, কি বলবে বুঝে উঠতে পারছে না। বুকের ভিতর হালকা ধকধক শুরু হয়ে গেছে। আরিশ যতই সুস্থ হোক, তার ভেতরের পাগলামি যে একটুও কমেনি। সুন্দরের আবার পরিমাণ হয়? অরা চোখ না তুলে জিজ্ঞাসা করলো। হালবাত হয়। আরিশ মুচকি হাসলো। আমি জানি না। অরার গলা নরম হয়ে এলো, যেন নিজের অনুভবটুকু সে নিজেও পুরো বুঝে উঠতে পারছে না। আরিশ হঠাৎই অরাকে কোলে তুলে নিল। অরা চমকে উঠল, প্রতিবাদ করলো না। সত্যি বলতে আজ সে নিজেও অপেক্ষায় ছিল আরিশের স্পর্শ, তার উষ্ণতা, তার ভালোবাসার কাছে নিজেকে সঁপে দেওয়ার। এই দূরত্বের সময়টুকু অরার বুকের ভেতর অনেক শূন্যতা তৈরি করেছে। তাহলে তুমি কি জানো হামিংবার্ড? আরিশের কণ্ঠে আবেশ। বিছানার কিনারায় এসে তাকে শুইয়ে দিতে চাইল, কিন্তু ওরা হঠাৎই আরিশের গলা জড়িয়ে ধরল। ফলে আরিশ কিছুটা ঝুঁকে ওর উপর ভর করে দাঁড়িয়ে রইল। চোখে চোখ পড়তেই সময়টা যেন থেমে গেল।
ওরা আরিশের কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কংগ্রেচুলেশনস মিস্টার তেজরিন খান আরিশ, আই লাভ ইউ। এক মুহূর্তে সব শব্দ যেন থেমে গেল। আরিশ চুপ করে রইল, তার চোখে মুখে নীরব বিস্ময়। শব্দহীন ভালোবাসার ভারে যেন চারিপাশ নিঃশব্দ হয়ে এলো। সবকিছু তার কাছে এক মুহূর্তে বরফের মতো স্থির হয়ে গেছে, গলে যাওয়ার আগ মুহূর্তের মতো নিঃশব্দ। ওরা তার গালের পাশে নরম করে একটা চুমু দিল, তবেই যেন চেতনায় ফিরল। আরিশ নড়ে চড়ে উঠল। সে ওরাকে নিজের সামনে বসিয়ে চোখে চোখ রেখে ধীরে বসে পড়ল। সে এগেইন জান প্লিজ। আরিশ মুচকি হাসলো, কাঁধ একটু ঝাঁকিয়ে বলে উঠল, আই লাভ ইউ। ওরা লজ্জায় মুখ চেপে ধরে গলাও ভেসে আসছিল। আর একবার বলো প্লিজ। আরিশের চোখে ছিল খুনসুটি আর মায়া মিশ্রিত আবেদন। আই লাভ ইউ আরিশ। আরিশ কিছু বলতে পারল না। ওরার মুখে পরপর 3বার আই লাভ ইউ শুনে আরিশের চোখ হঠাৎ বিস্তৃত হয়ে গেল। মনে হলো যেন জগৎ থমকে গেল এক মুহূর্তের জন্য। শরীরটা নিস্তব্ধ হয়ে পড়ল। মনের ভিতরে এক অজানা ধাক্কা অনুভব করলো। পুরো পৃথিবী যেন থেমে গেছে। তার মাথায় আবেগ আর পাগলামির এক অদ্ভুত মিশেল বইতে শুরু করলো। হঠাৎ করে আরিশ ওরার কোলে পড়ে গেল। পুরো দেহ কাঁপছে। ওরা আতঙ্কিত হয়ে টি টেবিলের উপর রাখা পানির গ্লাস থেকে কিছুটা পানি হাতে ঢেলে আরিশের চোখে মুখে ছিটাতে লাগলো। জ্ঞান হারায়নি হামিংবার্ড, ঠিক আছে আমি। মিনিট 5 পর স্বাভাবিক হলো আরিশ। ওরা তো ভয়ে ভয়ে বসেছিল এতক্ষণ। আরিশ এবার শোয়া থেকে উঠে বসলো। ওরাকে শক্ত করে জাপড়ে ধরে কপালে গালে চোখের পাপড়িতে নাকের ডগায় অজস্র চুমু খেলো সে। আমি জানি না ভুবন মুখের ভালোবাসার কথা শোনার পর কোনো পুরুষের এমন অবস্থা হয়েছিল কিনা। সে তো ঠিক আছে, কিন্তু আপনি আমার কথার জবাব দিলেন না। মুখ গোমরা করে বলল ওরা। আরিশ জোরে হেসে উঠল। আই লাভ ইউ টু হামিংবার্ড। ওরা ঠোঁটের কোণে এক ধীরে ধীরে সুন্দর একটা হাসি ফুটলো। আরিশ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল, নিজের শরীরের প্রতিটা স্পন্দন দিয়ে ধরে রাখলো। তার হাত যখন ওরার কোমরে ঘিরে গেল, মনে হলো যেন ওকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছাই নেই আর। অজস্র গভীর দাবালো চুমু খেলো আরিশ ওরার গালে, কপালে, নাকের ডগায়, একেবারে নিজের হওয়ার দাবিতে। ওরা চোখ বন্ধ করে দিল, লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে, যেন এক মুহূর্তে পুরো শরীরে আগুন ঝলসে উঠছে। হঠাৎ করে আরিশ ওরাকে কোলে তুলে নিল, শক্তপোক্ত বাহুতে জোরে জোরে জড়িয়ে ধরে। আবার 2 পা আরিশের পিঠে বাচ্চাদের মতো ছুঁয়ে ধরেছে, যেন সে সম্পূর্ণরূপে তার উপর নির্ভরশীল। আরিশের বুকের স্পন্দন তীব্র, শরীর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। এভাবে কোলে নিলেন কেন? ওরা থেমে গিয়েছিল, গলার স্বর কাঁপছে হালকা। আরিশের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি নিয়ে ওকে সোজা কোলে রেখে গিয়ে ঠেকালো দেওয়ালে। চমকে উঠল ওরা, বুক ধুকপুক করছে, চোখে স্পষ্ট কৌতূহল আর ভয় মিশ্রিত উত্তেজনা। আরিশর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলো, এখন দেখো কেন নিলাম। দেয়ালে ঠেকা ওরার পিঠে আরিশের হাত আর তাদের দুজনের মাঝে নিঃশ্বাসের তাপ। মুহূর্তটায় তীব্র উত্তাপ ছড়িয়ে পড়ল। আরিশ ওরাকে আরেক মুহূর্ত কথা বলার সুযোগ দিল না। চুপিসারে ঠোঁটের উপর ঠোঁট রাখলো, যেন কোনো শব্দ নয়, শুধু অনুভবের ভাষা বলার সময় এখন। অবশেষে চোখ বন্ধ করে ফেললো ওরা। মুহূর্তের সমস্ত চিন্তা, সমস্ত সংশয় বিলীন হয়ে গেল। এক হাতে ও আরিশের গলা জড়িয়ে ধরেছে আর অন্য হাতে ওর চুল খামচে ধরেছে। তীব্র ভালোবাসা আর অভিমানে একসাথে ছুঁয়ে দিচ্ছে চুমুর গভীরে। তারপর যখন সময়টা একটু আর নিয়ন্ত্রণে থাকে না, আরিশ ধীরে ধীরে ওকে চুমু থেকে আলগা করলো এবং আচমকায় কোমরে হাত দিয়ে নরমভাবে ওরাকে দাঁড় করিয়ে দিল। তাদের নিঃশ্বাস ভারী, চোখে চোখ লেগে আছে, যেন পরের মুহূর্তে ঝড় উঠবে। কি হলো? ওরার অস্থির লাগছে, অনুভূতি সামলাতে হিমশিম খাচ্ছে সে। আরিশের ঠোঁটের কোণে রহস্যময় হাসি। ওরার গাল টেনে দিয়ে বলল সে, আজকে নয় পাখি, এটা তোমার ইচ্ছাতে ফার্স্ট টাইম, সুতরাং স্পেশাল ফিল করবো তোমায়, এজন্য অপেক্ষা করতে হবে। চলো আজকে ঘুমিয়ে যাই। ওরা মুখ ফুটে বলতে পারছে না কিছু। ভদ্রলোকের উপর ভীষণ রাগ হচ্ছে তার। এমন তো নয় এটি প্রথমবার। নিজে জোর করে কতবার কি করেছে এখন আবার। তপ্ত নিঃশ্বাস ছাড়লো ওরা। আরিশ তাকে নিয়ে বিছানায় গেল। কি হয়েছে, খারাপ লাগছে? না তো, খুব উৎফুল্ল বোধ করছি, একেবারে আনন্দে ভেসে যাচ্ছি। ওরার আগে চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলল। আরিশ ওরার মুখের এক্সপ্রেশন দেখে শব্দ করে হেসে উঠল তাতে। এই তো অ্যাক্সিডেন্ট, দেখো কতক্ষণ সহ্য করতে পারো আমাকে। ওরা পাশ ফিরে শুয়ে রইল। আরিশ হাতে ফোন নিয়েছে কেবল। নিউজ ফিড স্ক্রল করতে করতে আচমকা একটা পোস্টে চোখ আটকে গেল তার। মুহূর্তে মেজাজ বিগড়ে গেল। ওরা অন্যদিকে ফিরে শুয়ে থাকায় কিছু টের পেল না। আরিশ নড়ে চড়ে শোয়াতে ওরা তার দিকে ফিরল। তখনই আরিশের রাগান্বিত চোখ মুখ দেখে কিছুটা ঘাবড়ে গেল মেয়েটা। কি হয়েছে আপনার? পাশের বাসা আন্টি।
কি? পাশের বাসা আন্টি মানে একটা পেজ তোমার নাম দিয়ে বাজে কথা বলছে। ওরা ফোনের স্ক্রিনে তাকালো, পেজের নাম খেয়াল করলো, তারপর পোস্ট। ওটা পাশের বাসার আন্টিদের কাজই এগুলো, সে হোক অনলাইন কিংবা অফলাইন। ওরাকে পড়া বলেছে সে। হাউ ডিয়ার হিম। কোথায় কোন দেশে থাকে এই পেজের মালিক? আগামীকাল দেখবো বিষয়টা। ওরা শুকনো ঢোক গিলল ওরাকে। আরিশ বেশ রেগে আছে। আতপাগলা জামাই নিয়ে এই এক সমস্যা, হুটহাট পাগলামি শুরু করে। শুনুন, সব বিষয়ে মাথা ঘামাতে নেই। কে কি বললো এত কিছু খেয়াল করার কি দরকার? আপনি কিছু করতে গেলে বা বলতে গেলে লোকজন আরো পাত্তা পেয়ে বসবে। মজা হিসেবে নিন প্লিজ। আরিশের রাগ কমলো না। ওরা আলতো করে মাথায় হাত বুলিয়ে দিল। তোমার নামে আজে বাজে কিছু বললে তাকে? অরা নামটা আমার একার নয়, সবার জন্যই উন্মুক্ত। ওরার কথায় যুক্তি আছে। চুপ করে গেল আরিশ। চলুন ঘুমাই, আগামীকাল আবার অনেক কাজ আছে তো। আরিশ ওরাকে নিজের হাতের উপর শোয়ালো, নিজের সাথে মিশিয়ে ফেলে লম্বা নিঃশ্বাস ছাড়লো কয়েকবার। গুড নাইট হামিংবার্ড। গুড নাইট। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো ওরা। ভদ্রলোক ঘুমালেই শান্তি। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো ওরা। ভদ্রলোক ঘুমালেই শান্তি। ছটফট করতে করতে একসময় ওরার চোখে ঘুম নেমে এলো, কিন্তু আরিশ এখনো জেগে আছে। তবে সেটা ওরাকে বুঝতে দেয়নি। ওরা ঘুমিয়ে গেছে এটা বুঝতে পেরে ধীরে ধীরে উঠে বসলো আরিশ। মন মেজাজ খারাপ তার। বিছানা ত্যাগ করে ওয়াশরুমের দিকে এগোলো সে। আপাতত ঠান্ডা পানিতে গোসল করতে হবে, তবেই যদি মন ও শরীর শান্ত হয়। গুড মর্নিং তামান্না ভাটিয়াপ। সকাল সকাল রান্নাঘরে এসে উপস্থিত হলো তালহা। তামান্না নাস্তা তৈরি করতে ব্যস্ত। আজকে বাড়িতে অনেক কাজ। সন্ধ্যায় ওরা জন্মদিন উপলক্ষে পার্টি আছে। শুভ সকাল। আপনার অফিস নেই আজ? তালহা ইতিমধ্যে ফলের ঝুড়ি থেকে একটা লাল আপেল তুলে নিয়ে খেতে শুরু করেছে। তার পরনে ছিল অ্যাশ রঙের একটা শার্ট ও নীল জিন্সের প্যান্ট। না, ভাবির জন্মদিন উপলক্ষে গোটা অফিস বন্ধের ঘোষণা দিয়েছে ভাইয়া। মাঝে মধ্যে অবাক হই। কেন? প্রথম প্রথম ভাবির সাথে কত খারাপ ব্যবহার করতেন ভাইয়া। ভাবিও কয়েকবার পালিয়ে গিয়েছিলেন থাকবেন না বলে, অথচ এখন দেখুন দুজনের মধ্যে কত ভালোবাসা। এটাই তো পবিত্র সম্পর্কের আসল শক্তি তামু। বিয়ে একটা পবিত্র বন্ধন। স্বামী আর স্ত্রীর মধ্যে একটা স্বাভাবিক টান নিজে থেকেই গড়ে ওঠে। হুম। তামান্না নিজের কাজেই ব্যস্ত। তালহার দিকে না তাকিয়ে কথা বলে যাচ্ছে, ফলে আচমকায় তালহা পেছন থেকে জড়িয়ে ধরলো তাকে। চমকালো তামান্না। এই কেউ দেখে ফেলবে তো, ছাড়ুন। তাহলে তুমি আমার দিকে দেখো একবার। তামান্নাকে নিজের দিকে ফেরালো তালহা। ভয়ে গলা শুকিয়ে আসছে মেয়েটার। যদি কেউ দেখে ফেলে মহা মুশকিল হয়ে যাবে। তামান্নার এক বান্ধবী, সেও অন্যের বাসায় কাজ করে। সেই মেয়েটা বাড়ির মালিকের ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তারপর একদিন সেটা বাড়িতে জানাজানি হয়ে যায় এবং মেয়েটিকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। মালিকের ছেলেটি কেবলই মেয়েটির সাথে সময় কাটিয়েছিল। এই ঘটনায় মেয়েটি অনেক কষ্ট পেয়েছিল। গতকালই তামান্না তার বান্ধবীদের থেকে এসব জানতে পারে। ফলশ্রুতিতে ভেতর ভেতর তামান্নার ভীষণ চিন্তা হচ্ছে, যদি তালহা ওই ছেলের মতো তার সাথে শুধু সময় কাটানোর জন্য সম্পর্কে জড়িয়ে থাকে তখন কি হবে। তামান্না তো সত্যিই তালহাকে মন দিয়ে ফেলেছে। তার উপর বিষয়টা জানাজানি হলে যদি আরিশ তাকে বাড়ি থেকে বের করে দেয়, তখন তামান্না কোথায় গিয়ে উঠবে? তামান্না, কি হয়েছে তোমার? এত অন্য এত অন্যমনস্ক হয়ে কি ভাবছো? আচমকা তালহার স্পর্শে নড়ে চড়ে উঠল সে। গালে হাত রেখে তামান্নার দিকে তাকিয়ে আছে তালহা। আপনি এখন যান এখান থেকে, আমার দেরি হয়ে যাচ্ছে। তালহা ছাড়ল না তাকে। উপরন্তু কি হয়েছে সেসব জিজ্ঞাসা করতে ব্যস্ত হয়ে উঠল। দুদিন ধরে সাবিহার সাথে কথা হচ্ছে না তাসলিমা খাতুনের। সেই নিয়ে ভীষণ চিন্তিত তিনি। এক কাপ চা খেলে যদি একটু ফ্রেশ লাগে, সেই উদ্দেশ্যে রান্নাঘরের দিকে এগোচ্ছেন তাসলিমা। তোমাকে এত চিন্তিত দেখতে ভালো লাগে না আমার। তালহা তামান্নার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। তামান্না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিভাবে বলবে সে? তার মনে সন্দেহ বাসা বেঁধেছে। কিভাবে বলবে তালহাকে সে বিশ্বাস করতে পারছে না। মনের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে তার। তালহা, আচমকা মায়ের কণ্ঠস্বর পেয়ে চমকালো তালহা। তামান্নাও তালহার থেকে দূরে সরে দাঁড়ালো। যে ভয় পাচ্ছিল ঠিক সেটাই হলো আজ। তাসলিমা খাতুনের চোখে মুখে রাগের ঝলকানি। তালহা পরিস্থিতি সামলে নিতে মায়ের কাছে এগিয়ে এলো। মা, চলো আমরা বসে কথা বলছি। তাসলিমা খাতুন কোনো কথা না বলে হনহনিয়ে ড্রয়িং রুমের দিকে এগোলেন। তামান্না তালহার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। তালহা কিছু না বলে মায়ের পেছনে ছুটল। পেছনে পড়ে রইল তামান্না। আরিশ, আরিশ। ড্রয়িং রুমে এসে চিৎকার চেঁচামেচি জুড়ে দিলেন তাসলিমা খাতুন। ওরা কেবলই সিঁড়ি বেয়ে নিচতলায় আসছিল। চাচি শাশুড়িকে এইভাবে চেঁচাতে শুনে দ্রুত ড্রয়িং রুমে পৌঁছালো সে। তালহা এর মধ্যে মায়ের কাছে এসে দাঁড়ালো। মা, এসব কি করছো? ভাইয়াকে কেন ডাকছো? যা করেছি আমি করেছি। আমার সাথে কথা বলো প্লিজ।
আমি তোর সাথে পরে কথা বলবো, আগে ওই কাজের মেয়েকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতে হবে। মা, চুপ কর তুই, এসব মেয়েরা সব পারে, নিশ্চয়ই তোর মাথাটা খেয়েছে। মায়ের মুখের উপর আর কিছুই বলতে পারল না তালহা। ঘটনা অনেক দূরে যাবে এখন, এই বিষয়ে ভালো করে বুঝতে পারছে সে। ওরা তাসলিমা খাতুনের সামনে এসে দাঁড়াতেই বললেন তিনি, তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো। ওরা কিন্তু কি হয়েছে চাচি? সকাল সকাল এভাবে রাগারাগি কেন করছেন? কি হয়েছে সেটা ওই কাজের মেয়েকে গিয়ে জিজ্ঞেস করো, তোমার সাথে তো তার খাতির আছে। ওরা কিছু বুঝতে পারছে না তামান্না কি এমন করলো যার জন্য তাসলিমা খাতুন এত রাগারাগি করছেন। ওরা তামান্নার সাথে কথা বলার জন্য সোজা রান্নাঘরের দিকে এগুলো। এবার ঘুম ঘুম চোখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আরিশ। চাচির চেঁচামেচিতে ঘুমানো মুশকিল, কিন্তু কথা হলো ভদ্রমহিলা এত খেপলেন কেন? ওরাও রুমে নেই। ভ্রু কুচকে ফেললো আরিশ। কোনো মতে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে গেল সে। ওরা তামান্নার সাথে কথা বলে যা বোঝার বুঝে গেছে। ড্রয়িং রুমে একপাশে তাকে নিয়ে দাঁড়িয়ে আছে ওরা। তালহা মাকে, কিন্তু কিছুতেই তাসলিমাকে থামানো যাচ্ছে না। মাকে ভীষণ ভালোবাসে ছেলেটা, তার উপর বোনটাও দেশে নেই এখন। সব মিলিয়ে মাকে কোনো কড়া কথাও বলতে পারছে না তালহা। কি হয়েছে? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আরিশকে দেখে চুপ করে গেলেন তাসলিমা। তামান্নাও ওরা সহ তালহাও আরিশের দিকে তাকিয়ে আছে। চাচির মুখোমুখি এসে দাঁড়ালো আরিশ। তাসলিমা খাতুন কান্নায় ভেঙে পড়লেন, বললেন, তোমার চাচা দুনিয়া ছাড়ার পর এই ছেলেটাই আমার একমাত্র ভরসা, আর সেই ছেলেটার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে ওই কাজের মেয়েটা। তাসলিমা তামান্নার দিকে ইশারা করলেন। পরক্ষণে ফের বলে উঠলেন, তুমি এখনই ওকে বাড়ি থেকে বের করে দাও বাবা, নইলে আমি চলে যাচ্ছি। শান্ত হও, আমি দেখছি। আরিশ ওরার দিকে তাকালো একবার, এরপর তামান্নার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তামান্না? তুই কি করেছিস তালহার সাথে? তামান্না তালহার দিকে তাকালো। তালহা চুপচাপ দাঁড়িয়ে আছে। তাসলিমা খাতুন ছেলের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছেন। ওরা তামান্নার হাতটা শক্ত করে ধরলো, তাতে কিছুটা ভরসা পেল মেয়েটা। আমি কিছু করিনি ভাইয়া। কিছু না হলে চাচি এসব কি বললেন? ভাইয়া আমি বলছি। আচমকা তালহা এমন কথা বলায় কিছুটা বিরক্তি প্রকাশ করলেন তাসলিমা খাতুন। ছেলের দিকে দ্বিগুণ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি। হ্যাঁ বল। আমি তামান্নাকে পছন্দ করি, ভালোবাসি ওকে। আমরা রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলছিলাম, মা সেটাই দেখে ফেলেছে। তালহা, একটা কাজের মেয়েকে কখনোই মানতে পারবো না আমি। রাগে থরথর করে কাঁপছেন তাসলিমা। তামান্নার ঠোঁটের কোণে ম্লান হাসির রেখা। তালহা তো তার পাশে আছে, এটাই অনেক। চাচি শান্ত হন, কাজের মেয়ে কারো জন্মগত পরিচয় নয়। তামান্না আমার বোনের মতো, এ বাড়িতে আসছে অনেকগুলো বছর, শুধু কাজ নয় বোনের মতো খেয়াল রেখেছে আমার। তার মানে কি বলতে চাইছো তুমি? ওই মেয়েকে তালহার বউ করে নেব? সমস্যা কোথায় চাচি? ওরা দুজন দুজনকে পছন্দ করে, ভালোবাসে। সমস্যা নেই, ওই মেয়ের কোনো পরিবার আছে। আমার বোন সে। তামান্না এদিকে আয়। ওরা তামান্নাকে ইশারায় আরিশের কাছে যেতে বলল। তামান্না ধীর পায়ে এগিয়ে গেল আরিশের কাছে। আজকে থেকে তামান্না আমার বোন, আর তেজিন খান আরিশের বোন মানে বংশমর্যাদা সম্পত্তি সবকিছু থাকবে তার। আশা করি এখন আপনার কোনো সমস্যা হবে না চাচি। তাসলিমা খাতুন অবাক হচ্ছেন। একটা কাজের মেয়েকে নিজের বোনের মর্যাদা দিয়ে দিচ্ছে আরিশ। এতটা উদার কবে থেকে হলো সে? সবকিছু ওই অরার জন্য হয়েছে। তালহা মায়ের সামনে গিয়ে দাঁড়ালো, শান্ত স্বরে বলল, মা, পারিবারিক মর্যাদা, জায়গা জমি দিয়ে কি করবে? তোমার ছেলের সুখের থেকে কি এসব বড়? আমি তো কোনো আরিশের বোনকে ভালোবাসিনি। আমি ভালোবেসেছি একটা সাধারণ মেয়েকে। হাসি খুশি সবার কথা ভাবে, আমাকে ভালোবাসে সে, এতটুকুই আমার জন্য যথেষ্ট। যা ইচ্ছে তাই করো তুমি, আমি তোমার কোনো বিষয়ে থাকবো না আর। তাসলিমা খাতুন হনহনিয়ে ড্রয়িং রুম থেকে চলে গেলেন। তামান্না ফুপিয়ে কেঁদে উঠল। আরিশ তার মাথায় হাত রাখলো। কাঁদছিস কেন বোকামি? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব। সন্ধ্যায় পাঠিয়েছে, সবাই যার যার কাছে যা। জি ভাইয়া। ডেকোরেশনের জন্য কোনো ত্রুটি না হয়, আর কেকটাও ঠিকঠাক সময়ের জন্য আসে। আমি সবকিছু দেখে নিব, নো টেনশন। ওকে, ওরা রুমে চলো। ওরা মাথা নেড়ে সম্মতি জানিয়ে সিঁড়ির দিকে এগুলো। আরিশও ধীরে ধীরে এগুলো ওরার সাথে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইল কেবল তালহা ও তামান্না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেয়েটা, চোখে জল। তালহা আশেপাশে নজর বুলিয়ে এগিয়ে গেল তার দিকে, তারপর আচমকাই কোলে তুলে নিয়ে রান্নাঘরের দিকে এগুলো। তামান্না অবাক হয়ে তাকিয়ে রইল কেবল। রুমে ঢুকে দরজা আটকে দিয়ে ওরাকে দেয়ালের সাথে চেপে ধরল আরিশ। কিছুটা ভড়কে গেল ওরা। আপনার কি হলো? আমার আগে রুম থেকে বেরিয়ে গেছিলে কেন? ঘুম থেকে উঠে তোমার মুখখানা দেখতে পেলাম না কেন? হ্যাংবাট। ওরা থতমত খেয়ে তাকিয়ে আছে। এটাও কোনো কথা?
আরিশ আবার ঘাড়ে ঠোঁট চুইয়ে দিল। আস্তে ধীরে ঠোঁটের কারুকার্য বৃদ্ধি পেতে লাগলো। ওরা চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে আরিশের পিঠ শক্ত করে আঁকড়ে ধরল। আচমকায় মৃদু চিৎকার করে উঠল মেয়েটা। আরিশের ঠোঁটের কোণে ক্রূর হাসি। ওরাকে ছেড়ে বিছানায় গিয়ে বসলো সে। ওরা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে কাঁধের দিকে তাকালো। রক্ত বের হচ্ছে, কপাল কুঁচকে ফেললো ওরা। মাঝে মধ্যে আরিশকে অসহ্য লাগে, তার ব্যথায় চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে মেয়েটার। মলম লাগবে। আপনি ওরা কথা শেষ করতে পারে না। আরিশ তার আগেই ওরার কোমরে হাত রেখে নিজের সাথে মিশিয়ে ফেলে, ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। বড় বড় চোখ করে তাকিয়ে রইল ওরা। এত দ্রুত কিভাবে কাছে এলেন ভদ্রলোক? আরিশ ওরাকে দাঁড় করিয়ে পাশের ড্রয়ার থেকে একটা মলম বের করলো। তারপর ডান হাতের আঙ্গুলের সাহায্যে ওরার কাঁধে মলম লাগাতে লাগলো। আমি শাহবাগে দংশন করি, ওজাহে বিচারি, বুঝলে? না, আপনাকে বোঝা আমার ক্ষমতার বাইরে। অনলাইনে খাবার অর্ডার করে দিয়েছি, ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হলাম তো। আবার হও। কিছু বলল না ওরা, চুপচাপ ওয়াশরুমের দিকে এগুলো। কেবল মাঝে মধ্যে ওরার মনে সংশয় দেখা দেয়, আরিশের সাথে আদৌ কি সারা জীবন থাকতে পারবে ওরা? দুদিন ধরে সাবিহার সাথে কথা হয়নি মেহেরাবের, সেজন্য বড্ড অস্থির হয়ে আছে তার মন। হুট করে কি হলো মেয়েটার? ভাবতে ভাবতে ফোন হাতে নিয়ে আরেকবার কল করলো সাবিহার নম্বরে। এবার কল ঢুকেছে। অধীর আগ্রহে ফোন কানে ধরে শোয়া থেকে উঠে বসলো সে। হ্যালো। কি হলো? কি হয়েছে তোমার? দুদিন ধরে ফোন বন্ধ ছিল কেন? আরে আমার ফোনের সমস্যা হয়েছিল, নতুন ফোন কিনতে কিনতে একটু সময় লাগলো। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো মেহেরাব। সাবিহার ঠোঁটের কোণে হাসি। এক ছিল আরিশ, যার জন্য সাবিহা সারাক্ষণ চাতক পাখির মতো অপেক্ষা করলেও সে কখনো সাবিহার দিকে তাকাতো না পর্যন্ত। আর মেহেরাব, সে সর্বদাই সাবিহাকে নিয়ে ভাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনার কথা বলুন। আমিও ভালো আছি। আচ্ছা, রাতে কল দিচ্ছি। আমি আগে মায়ের সাথে কথা বলে নেই একবার। উনিও নিশ্চয়ই চিন্তা করছেন। ওকে, আমিও বের হব। আর জন্মদিন উপলক্ষে পার্টি আছে। আরিশ ইনভাইট করলো। তোমাকে মিস করব। কেন? থতমত খেলো মেহেরাব। কেন মিস করে, এটা কি বলতে হয়? এমনি সবাই থাকবে, তুমি নেই সেই জন্য। ও আচ্ছা, ওকে বাই। বাই। কল কেটে মুচকি মুচকি হাসছে মেহেরাব। কিভাবে যে এই সাবিহার প্রতি এতটা অনুভূতি প্রবল হলো সে নিজেও জানে না। সন্ধ্যার মিষ্টি বাতাস খানবাড়ির বিশাল আঙিনায় হালকা দোল খাচ্ছে। সাদা সোনালি রঙের ফেরি লাইটে সাজানো গোটা বাগান যেন কোনো পরীদের রাজ্য। গেটের বাইরে থেকে তাকালেই মনে হয় এ যেন এক রাজপ্রাসাদে ঢোকার আমন্ত্রণ। আজ ওরা জন্মদিন, মাত্র 20-এ পা দিয়েছে সে। পুরো বাড়ি আলোয় ঝলমল, সাজে গানে গেস্টে জমজমাট পরিবেশ। মেহেরাব এসেছে, তালহা ও তামান্য ব্যস্ত এক এক কোণে। ওরা তখনও নিজের ঘরে আয়নার সামনে বসে পার্টির জন্য তৈরি হচ্ছে। নয়না ইতিমধ্যেই তৈরি হয়ে পার্টিতে যোগ দিয়েছে। বিছানার কোণে দাঁড়িয়ে আরিশ তাকিয়ে আছে ওরার দিকে গভীরভাবে। তার চোখ ওরাকে পা থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে স্ক্যান করছে, যেন প্রথমবার দেখছে। আরিশের পরনে ছিল কালো সিল্ক শার্ট, যার বোতাম খোলা ছিল দুটি। রুচিশীল অথচ একটু বেপরোয়া। তার উপর ধূসর টেক্সচার ব্লেজার, নিখুঁতভাবে কাটানো। হাতে রোলেক্স ঘড়ি। ডায়ালের অভিজাত্যতা যেন চুপি চুপি কিছু বলছে। পায়ে চকচকে লেদার লোফার, চোখে হালকা ব্রাউন কন্ট্রাস্টের সানগ্লাস, যা সে কেবল কপালে ঠেলে রেখেছে। চুলে জেল দেওয়া হলেও সেটার সেটিং ন্যাচারাল ওয়েবের মতোই। গালের হালকা দাড়ি গোফে শৌখিনতা, ঠোঁটের কোণে অদ্ভুত এক রহস্যময়তা। ওরা কানে অর্নামেন্ট পরে নিতে ব্যস্ত। আমি হেল্প করছি। হঠাৎ বলে উঠল আরিশ। ওরার হাত থেকে কানের দুল নিয়ে নিল সে। পার্লার থেকে লোক আনতে বলেছিল আরিশ, কিন্তু ওরার আপত্তিতে তা সম্ভব হয়নি। আমি নিজেই করে নিতাম। চুপ করে বসো। হালকা গম্ভীর কণ্ঠে বলল আরিশ। ওরা কোনো আপত্তি না করে চুপ করে বসলো। আরিশ ধীরে ধীরে তার কানে দুল পরিয়ে দিতে লাগলো। কানের লতিতে আরিশের আঙ্গুলের কোমল স্পর্শে কেঁপে উঠল ওরা। আরিশ যেন ইচ্ছে মতো সময় নিচ্ছে, ইচ্ছে মতো তাকে জ্বালাচ্ছে। অবশেষে দুল পরিয়ে দিয়ে এক পলক তাকালো আয়নায়। সব ঠিক আছে? ওরা নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। আয়নার দিকে তাকিয়ে আরিশ হালকা মাথা নাড়িয়ে আর হাত দিয়ে ইশারা করলো সবকিছু একদম ঠিকঠাক। ক্রিম কালারের ফ্লোর লেন্থ গাউনটা যেন ওরা শরীরে নিজে থেকেই লেপটে গেছে। নরম শ্যাটিন আর চিকন জর্জেটের মিশেলে বানানো সেই গাউন। কোমরের কাছে ছিল হালকা কুচি, আর বুকের উপর সূক্ষ্ম সিকোয়েন্স কাজ। গাউনের পেছনে লম্বা ট্রেল, হাঁটার সময় যেটা রাজকীয় একটা ছাপ রাখছিল। চুলগুলো ঢেউ খেলানো করে খুলে রাখা, কাঁধ ছুঁয়ে নেমে এসেছে। পেছনে একটা সাদা ফুলের ক্লিপে চুলের অল্প একপাশ আটকে রাখা। চোখে হালকা স্মোকি আই মেকআপ, তবে খুব সফট, যাতে তার বড় বড় চোখ দুটো আরো গভীর আর আবেগ বয়ে লাগে।
ঠোঁটে মেরুন লিপস্টিক, যা তার গাউন আর গলার রঙের সঙ্গে অসাধারণভাবে মানিয়ে গেছে। গলায় ছিল চিকন ডায়মন্ড চেন, হাতে হালকা ব্রেসলেট আর কানে ঝুলন্ত পার্ল ড্রপ দুল, যা আরিশ নিজে নিজে পরিয়ে দিয়েছে। পায়ের পাতায় হালকা হিল আর তার নখগুলো ম্যাচিং মেরুন শেটে রাঙানো। আরিশের ইশারায় ওরা মুচকি হাসলো। চলো, পার্টিতে যাওয়ার সময় হয়েছে। চলুন। আরিশের হাতটা নিজের হাতের মধ্যে রেখে ঘর থেকে বেরিয়ে গেল ওরা। ওরা আর আরিশ হাত ধরে বেরিয়ে এলো ঘর থেকে। করিডোর জুড়ে ছড়িয়ে পড়েছে গোলাপি আর সাদা বেলুনের ছায়া। কাচের জানালা দিয়ে দেখা যাচ্ছে গার্ডেনে থাকা গেস্টদের হাসি আনন্দে মেতে ওঠা মুখগুলো। হালকা বাজছে ইংলিশ জ্যাজ মিউজিক। তাদের দেখে প্রথম এগিয়ে এলো নয়না, চোখে মুখে আপাই, ইউ লুক স্টানিং। তুইও কম না। মুচকি হেসে বলল ওরা। মেহরাব তখনই পাশ থেকে এগিয়ে এসে বলল, হাত বাড়িয়ে ফুলের একটা ছোট্ট টব দিল সে। ওরা মৃদু হাসলো। থ্যাংক ইউ। আরিশ আর চোখে তাকিয়ে দেখছে সব। তালহা মাইক্রোফোন হাতে নিয়ে বলল, Ladies and gentlemen, please welcome the birthday girl. সবাই করতালি দিয়ে উঠল। ওরা আর আরিশ ধীরে ধীরে নামলো সিঁড়ি বেয়ে নিচে। যেন রূপকথার কোনো রাজকন্যা তার রাজপুত্রের হাত ধরে প্রবেশ করছে আলোকোজ্জ্বল মঞ্চে। সবার করতালির মাঝে কেক সামনে এগিয়ে আনা হলো। কেকটা ছিল একেবারে রাজকীয়। 3 স্তরের ভ্যানিলা স্ট্রবেরি ফিউশন কেক, যার প্রতিটা স্তরে ছিল শিল্পীর মতো করে সাজানো কাজ। নিচের বড় স্তরটা ছিল হালকা গোলাপি রঙের, তার উপর সোনালি এডিবল পেন্ট দিয়ে আঁকা ফুলের লতা পাতা। মাঝের স্তর ছিল ক্রিম কালারের, জড়ানো ছিল সাদা মুক্তোর মতো ছোট ছোট চকলেট বল। আর তার উপরের স্তরটা পুরোপুরি সাদা, যার চারিদিকে লাইট পিঙ্ক রোজ ফ্লাওয়ার তৈরি করা হয়েছিল ফ্রেশ ক্রিম দিয়ে। সবার দৃষ্টি আকর্ষণ করছিল কেকের মাথায় বসানো ছোট্ট একটা সোনালি ক্রাউন, যেন অরার রাজরানী হয়ে ওঠার প্রতীক। কেকের একপাশে চকলেটে লেখা ছিল হ্যাপি 20 ইয়ার মুনলাইট ওরা। চারিপাশে ছিল স্নোফ্লেক ও তারার ছোট ছোট এডিবল ডিজাইন। কেকের চারিপাশে প্যালেটের মতো ছড়িয়ে দেওয়া ছিল রোজ প্যাটেলস আর মিনি ম্যাকারুনস। আরিশ ঝুঁকে গিয়ে অরার কানে কানে বলল, তোমার হাসিটা আজ আলাদা লাগছে হামিংবার্ড। ওরা হেসে বলল, কারণ আপনার সাথে এটা আমার জীবনের প্রথম জন্মদিন। আরিশ হাসলো, কেবল কিছু বলল না। কেক কেটে প্রথমে টুকরোটা তুলে ধরলো ওরা আরিশের মুখের সামনে। আরিশ একটুখানি হাসে সেটা খেয়ে নিয়ে বলল, হ্যাপি বার্থডে মিসেস খান, তোমায় পেয়ে আমার জীবন পূর্ণ। সেম টু ইউ। এরপর মা বাবা বোন তালহা তামান্নাকে কেক খাইয়ে দিল ওরা। রাতের আকাশে আতশবাজি ফুটছে। মেহরাব, নয়না, তালহা, তামান্না সবই মিলে দোল খাচ্ছে আনন্দে। ওরা একটু দূরে এসে দাঁড়ালো, একা আকাশের দিকে তাকিয়ে। আরিশ পেছনে এসে ওর পাশে দাঁড়ালো। কি ভাবছো? ভাবছি আমার জীবনে এমন মানুষ না থাকলে হয়তো আজকের এই রাতটার কোনো মানেই থাকতো না। আরিশ ওর কাঁধে হাত রাখলো। আমি আছি সবসময় হামিংবার্ড, তুমি থাকবে তো? আরিশের চোখে মুখে ভয় ফুটে উঠেছে। দিন যত এগুচ্ছে ততই ওরাকে হারানোর ভয় জেঁকে বসেছে মনে। ওরা তাকালো আরিশের চোখে গভীরভাবে। আপনি এইভাবে রেখে দিলে আমি কিভাবে না থেকে পারবো? আপনি তো জোর করেই ধরে রাখবেন আমাকে। পিক করে হেসে উঠলো ওরা। আরিশও হাসলো। এটাই বাস্তব। আরিশ কখনোই ওরাকে দূরে সরতে দেবে না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।